ধারাবাহিকভাবে ডিফেন্স ক্লাসগুলোতে আজকে মূলত আপনাদেরকে আমরা দেখাবো যে সিলেবাসটা কি সাধারণ বিজ্ঞানের টোটাল বিসিএস প্রিলিতে সাধারণ বিজ্ঞানে কত মার্কস থাকে, কোন কোন অধ্যায়গুলো থাকে, কয়টা ভাগে ভাগ করা হয়েছে, কোন জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওইসব জিনিসগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের সাথে আছি আমি ডক্টর সালাউদ্দিন আফসার। আমি ফিজিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর। আমি 24তম বিসিএস এর একজন ক্যাডার সদস্য, শিক্ষা ক্যাডারে আছি সরকারি বিজ্ঞান কলেজে আমার পোস্টিং। তো আপনারা 5 জন আমি দেখতে পাচ্ছি পার্টিসিপেন্ট আছেন এখানে আমাদের সাথে অনলাইনে যুক্ত। আশা করছি এর মধ্যে আরো অ্যাড হবেন। তো আপনারা প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড আমি একটু করে জানতে চাচ্ছি। যেমন তারিকুল ইসলাম ভাই, আপনি বলুন তো ভাই, আপনি পড়ালেখা কিসে কোথায় আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি তরিকুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। জি, কোন সাবজেক্ট ভাইয়া? ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। তৌহিদ ভাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট থেকে 8 সেমিস্টার মাত্র কমপ্লিট করলাম, এখন ইন্টার্নশিপ চলছে। গুড। আমি চিটাগং ইউনিভার্সিটি কিন্তু। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি রেবেকা ইসলাম পুষ্প। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বলেন আপু, আমি আপনার সমাজ সমাজ আমি বিজ্ঞান। সমাজ বিজ্ঞান বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়, সামনে 6 সেমিস্টার দেব। আচ্ছা, তো আপনারা অনেক অ্যাডভান্স আমাদের যুগের তুলনায়। আপনারা দেখছি যে অনেক আগে ভাগেই স্টেজে উঠে গেছেন না? তো ইনশাল্লাহ এই গাড়ি চলতে থাকুক, সফলতার মুখ আপনারা দেখবেন। আমরা তো আছি আপনাদের সাথে। আল্লাহ সহায় হলে আমরা চূড়ান্তভাবে কামিয়াব হবে। আজকে তো রিটেন পরীক্ষা শুরু হলো 50-এর। আমি আমার সেন্টার বিজ্ঞান কলেজ, সরকারি বিজ্ঞান কলেজে আজকে পরীক্ষা হলো বাংলার। তো দেখলাম যেসব প্রশ্ন হয়েছে আমাদেরকে দিলে আমরা প্রস্তুতি না নিয়েও অনেক কিছু লিখতে পারবো, আগে যে পড়ালেখা করেছি। তো আপনাদের মধ্যে একটা ভীতি কাজ করে, বিসিএস মানে অনেক টাফ। আসলে কিছু না, ফ্রি হ্যান্ড রাইটিং এক্সারসাইজ আপনাদের মধ্যে থাকতে হবে, ক্রিয়েটিভিটি থাকতে হবে। বিজ্ঞানের জিনিসগুলো তো, আমি এটা বলছি অন্য সাবজেক্টের কথা, বিজ্ঞানের জিনিসগুলো তো স্পেসিফিক আপনাকে জানতেই হবে। এখানে তো বানায় লেখার খুব বেশি সুযোগ নাই। বাংলা, ইংরেজি বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যেভাবে হাত খুলে লিখতে পারবেন, বিজ্ঞানে কিন্তু সেরকম স্পেসিফিক আপনি না জানলে, তথ্যটা না জানলে উত্তর দিতে পারবেন না। তো আপনারা জানেন যে 200 নম্বরের প্রিলিতে সাধারণ বিজ্ঞান হচ্ছে 15 নাম্বার না? তো আপনাদেরকে দেখাই একটু করে সিলেবাসটা দেখেন। এখানে আমি নাম্বার বন্টনটা টোটাল 200 নম্বরের ইয়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হলো আমার বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান। এই হলো আমার সাধারণ বিজ্ঞান। এখানে 15 নাম্বার, ঠিক আছে? এই 15 নাম্বারে আমরা দেখতে যাই, এই 15 নাম্বার 3টা পার্ট আছে। 3টা পার্টের মধ্যে প্রথমটা হলো ভৌত বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স। এই ফিজিক্যাল সায়েন্স মানে আসলে এখানে রাজত্ব করে কে জানেন? বলবেন যে গোয়ালের দই তো সবসময় 1 নাম্বার হয় না। আমার সাবজেক্ট ফিজিক্স এবং আসলে হায়ার ফিজিক্স যখন আমরা বলি তখন সেখানে কেমিস্ট্রি আর ফিজিক্স প্রায় একই হয়ে যায়। আপনারা এখানে তো আজকে যারা আছেন, একজন তো সায়েন্স ইন্টারমিডিয়েট, কেউ সায়েন্স আছেন? ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স পড়ছেন এরকম কেউ আছেন এখানে? না ভাই, আমাদের এসএসসি এইচএসসি দুইটাই আসছে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা তো এখানে আইনস্টাইন হতে আসি নাই। আমরা এখানে যে বিজ্ঞান লাগবে সেটার জন্য খুব বেশি কিছু দরকার হয় না, এত কিছু জানার দরকার হয় না। তো ভৌত বিজ্ঞান দেখব, পরে আসে জীববিজ্ঞান, এরপরে আমরা আধুনিক পদার্থ বিজ্ঞান দেখব, ঠিক আছে? এখানে আপনাদেরকে যেটা আগে বলেছি 15 নাম্বার সাধারণ বিজ্ঞান, এটা হলো ভৌত বিজ্ঞানের অংশের সিলেবাস। খেয়াল করেন এখানে কিছু জিনিস আমি আপনাদেরকে পরে জিনিসটা বলবো যে কোন অধ্যায় আপনি বেশি করে পড়বেন, কোথায় থেকে সাধারণত কমন প্রশ্নগুলো আসে, কোন কোন অধ্যায়ের গুরুত্ব বেশি, কোনটাতে বেশি প্রত্যেক বছর কোশ্চেন রিপিটেশন হয়, এই জিনিসগুলো আগে বলবো। আগে একটু এক নজরে আপনার সিলেবাসটা দেখেন, একটু করে পড়েন। পদার্থের অবস্থা, অ্যাটমের গঠন, কার্বনের বহুমুখী ব্যবহার, অ্যাসিড, ক্ষার, ক্ষারক শব্দটা বাদ পড়ছে, অ্যাসিড, ক্ষার, ক্ষারক, লবণ, পদার্থের ক্ষয়, সাবান, ভৌত রাশি, পরিমাপ, ভৌত বিজ্ঞানের উন্নয়ন, চুম্বকত্ব, তরঙ্গ এবং শব্দ,
তাপগতিবিদ্যা, আলোর প্রকৃতি, স্থির এবং চলতরিৎ, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান, শক্তির উৎস, প্রয়োগ, নবায়নযোগ্য শক্তি, পারমাণবিক শক্তি, খনিজ উৎস, শক্তির রূপান্তর, আলোক যন্ত্রপাতি, মৌলিক কণা, ধাতব পদার্থ, তাদের যৌগসমূহ, অধাতব পদার্থ, জারণ বিজারণ, তড়িৎ কোষ, জৈব অজৈব যৌগ, তড়িৎ চৌম্বক, ট্রান্সফরমার, এক্স-রে এবং তেজস্ক্রিয়তা। তো এইখান থেকে আপনাদের কাছে অনেকগুলা জিনিস অপরিচিত মনে হবে। এটা ম্যাক্সিমাম জিনিস হলো পদার্থবিজ্ঞান, ফিজিক্স যেটাকে আমরা বলি। দেখেন, প্রথমে আমি একটি স্যাম্পল হিসেবে আপনাদেরকে এই প্রথম জিনিসটা নিয়ে একটু কথা বলি। এটা পদার্থের অবস্থা, এগুলো আমরা কিন্তু বিস্তারিত পরে বলবো, কিন্তু আজকে শুধু আপনাদেরকে আমি একটু আইডিয়া দিয়ে যাচ্ছি সিলেবাসের মধ্যে কোনটাতে কি আছে। যেমন আপনি দেখে হয়তো ভয় পাবেন পদার্থের অবস্থা, আরে বাবা এটা জানি কি জিনিস, কিচ্ছু না। পদার্থ কাকে বলে সেটা তো জানেন না। আমি পদার্থবিদ হিসেবে পদার্থের সংজ্ঞা বলবো না। আপনারা তো জানেন যে যে বস্তু স্থান দখল করে না, কোনো বস্তু স্থান দখল করলে, বল প্রয়োগ করলে, বাধা দিলে একটা নির্দিষ্ট আকার আকৃতি থাকে, তারপরে ভর ওজন থাকে না, এগুলাকে আমরা পদার্থ বলি। এই পদার্থের নানা অবস্থায় বিদ্যমান বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে পদার্থ কিন্তু এক রূপে নাই। যেমন আমরা কিছু দেখতে পাচ্ছি কি গ্যাসীয়, কিছু দেখতে পাচ্ছি তরল, কিছু আছে কঠিন, না? এখন আরেকটা অবস্থা আছে যেটাকে চতুর্থ অবস্থা বলা হয় পদার্থের। বলতে পারেন কি সেই চতুর্থ অবস্থাটা কি? ফোর্থ স্টেট অফ ম্যাটার। এটা খুব আলোচিত, এখন সবাই জানে। আপনারা কেউ কি জানেন? পদার্থের কঠিন তরল বায়ুর বাইরে, গ্যাসীয় অবস্থার বাইরে আরো একটি অবস্থা আছে, সেটার নাম কি বলেন তো ভাই? মনে রাখবেন, সেটা হচ্ছে প্লাজমা অবস্থা বলা হয়। প্লাজমা অবস্থা সম্পর্কে আমরা বিস্তারিত বলবো যখন লেকচার দিব। এখন একটু করে জেনে রাখেন, প্লাজমা অবস্থা হচ্ছে আয়নিত অবস্থা। গ্যাস যখন আয়নিত অবস্থা থাকে, ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন, পজিটিভ এবং নেগেটিভ জোড়ায় জোড়ায় থাকে, এই গ্যাসটা তখন এটাকে এই স্টেটটার নাম বা এই অবস্থাটার নাম হচ্ছে প্লাজমা অবস্থা। তো আপনাদের এখান থেকে একটা কমন প্রশ্ন প্রায় আসে এই অংশটা থেকে, যে কোনটি ভৌত পরিবর্তন, কোনটি রাসায়নিক পরিবর্তন। আমি এখানে আইডিয়া দিচ্ছি কোন অধ্যায় থেকে ভালো প্রশ্ন হয়, কমন প্রশ্ন। আপনারা যখন করবেন, গাইড পড়বেন, দেখবেন যে কোন অধ্যায় থেকে কতটা প্রশ্ন আছে। নিজেরা কিন্তু এগুলো হোমওয়ার্ক করবেন, যে পদার্থবিজ্ঞান বা ভৌত বিজ্ঞানের কোন অংশ থেকে বেশি বেশি প্রশ্ন আসে, কোন ইয়ারে কোন প্রশ্নটা আসছে। রিপিটেশন দেখবেন যে আছে, অনেক প্রশ্নের রিপিটেশন হয় ফ্রিলিতে বিশেষ করে। তো এখানে বলা হয় সাধারণত নিচের কোনটি ভৌত পরিবর্তন বা কোনটি রাসায়নিক পরিবর্তন। তো তার আগে তো এটা তাহলে আপনাকে বুঝতে হবে যে ভৌত পরিবর্তন কি, রাসায়নিক পরিবর্তন কি, না? এখন আজকে যেহেতু ডিটেলসের সুযোগ নাই, খালি একটুকু মনে রাখেন যে রাসায়নিক যদি কোনো পদার্থের ধর্ম যদি চেঞ্জ না হয়, গাঠনিক ধর্ম যদি চেঞ্জ না হয়, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। যেমন আপনি পানিকে বেশি গরম করলে বাষ্প হয়, সেটাও কিন্তু H2O, পানির সংকেত তো জানেন না, H2O। আবার বাষ্পের সংকেত কি? H2O। বরফের সংকেত কি? H2O। তাহলে এটা রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন হয় নাই, খালি ভৌত অবস্থাটা, একটা কঠিন, একটা তরল আর একটা গ্যাসীয়, এই তিনটি অবস্থা আছে, কিন্তু জিনিস একই। এই জন্য এই ধরনের পরিবর্তনগুলোকে বলা হয় ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন যেমন হতো, আপনি ধরেন পানিকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি হয়, না? আপনি জানেন পানির মধ্যে হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। কত? এটা পরীক্ষাতে একটা প্রশ্ন আসে, অনুপাত কত? দেখেন 2:16, এটা হলো 2 আর এটা হলো 16, তাহলে আবার কাটলে কত? 1:8 হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত, ঠিক না? তো আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন কখন হয়। রাসায়নিক পরিবর্তনে যে পানিটা যখন ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেনে কনভার্ট হয়ে যাবে, খেয়াল করেন হাইড্রোজেনের ধর্মের সাথে পানির ধর্মের মিল নেই, আবার অক্সিজেনের ধর্মের সাথে পানির ধর্মের কোনো মিল নেই। তাহলে ভিন্ন জাতীয় পদার্থ তৈরি হয়েছে, পার্মানেন্ট অবস্থা তৈরি হয়ে গেছে, যেটা আবার পূর্ব অবস্থায় ফিরে আসলে সহজে ফিরে আসতে চাইবে না, এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আবার ফিরে আসবে, ফিজিক্যালি আসবে না। সেই জন্য এটার নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে একটা বললাম ভৌত পরিবর্তন, একটা হলো রাসায়নিক পরিবর্তন। টার্গেট কিন্তু এটা না, টার্গেট হচ্ছে এমন কিছু প্রশ্ন আছে, মজার মজার প্রশ্ন, যেগুলা আপনার ভৌত পরিবর্তনেরও মনে হতে পারে, রাসায়নিক পরিবর্তনও মনে হতে পারে। যেমন একটা মজার প্রশ্ন আপনাদেরকে বলি, সেটা হচ্ছে মোম জ্বালানো বা মোম গলানো, বলেন তো কোন ধরনের পরিবর্তন? কিছুক্ষণ আগে তো আমি বললাম যে পূর্বের অবস্থা যদি ফিরে আসতে না পারে, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন।
মোম গলে আবার ঠান্ডা করলে কিন্তু, খেয়াল করছেন, ঠান্ডা করলে কিন্তু আবার পূর্ব অবস্থা ফিরে চলে আসে, কঠিন জমে আবার কিন্তু পুরানা মোম হয়ে যায়। কিন্তু যদি বলা হয় মোম জ্বালানো হলো, এটা হলো গলানোর হইলে ভৌত, মোমকে জ্বালানো হলে কি হবে কেউ বলবেন? তহিদ ভাই, মোমকে জ্বালানো হলে কিন্তু দুই ধরনের পরিবর্তন হবে। এটা হলো ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের জয়েন্ট উদাহরণ, যুগ্ম উদাহরণ। কারণটা কি, এখানে কিছু মোম গলে নিচে পড়ে, দেখছেন আপনার, গলে আবার নিচে জমাট বেঁধে মোম হয়ে যায়। আর একটা অংশ ছাই, কার্বন, ওই যে ধোঁয়া উঠে জ্বলে আসবে হয়ে চলে যায়, ঠিক না? তাহলে কার্বনে পরিণত হচ্ছে পুরে মোম, বা এই আপনার কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে, সেটা কিন্তু মোমের সাথে মিল নেই, নতুন জিনিস তৈরি হয়েছে। তাহলে কিছু রাসায়নিক পরিবর্তনও ঘটতেছে, কিছু ভৌত পরিবর্তনও ঘটছে। সেই জন্য এটা হচ্ছে ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের একটি কমন উদাহরণ, যুগ্ম উদাহরণ। কোনটা? মোম জ্বালানো হলে। আরো মজার একটা প্রশ্ন আছে, প্রায় আসে, যে চাল থেকে মুড়ি ভাজা হলে, ভাত রান্না করা হলে, এটা কোন পরিবর্তন হবে ভাই বলেন তো? রেবেকা আপা বলেন তো দেখি, চাল থেকে ভাত রান্না করছেন, কোন ধরনের পরিবর্তন হবে? আমরা একটু একটু পার্টিসিপেট করি, তাহলে মজা হবে। ধরেন আপনি আছেন কি শুনতেছেন না অনলাইনে থেকে ঘরের কাজকর্ম করতেছেন, সেই জন্য আমরা ইন্টারাকশন করলে কি হয়, পারস্পরিক মত বিনিময় থাকলে আমরা বুঝতে পারি যে অ্যাক্টিভ আছি। রেবেকা আপা কি বলতে পারবেন? না ভাই। তহিদ ভাই? আর আমি তো সমাজ দেখলে আমার সেজন্য কিছু বলতেছি না। আচ্ছা তারেক ভাই তো আর জিজ্ঞেস করলাম না, আমি বলি, চাল লেগে কি ধরেন, চাল থেকে মুড়ি ভাজলে মুড়ির কি আর চাল বানাতে পারবেন বলেন? পারবেন না। তো কিছুক্ষণ আগে বলছি যেটা আগের অবস্থায় ফিরে আসতে পারে না, সেটা রাসায়নিক পরিবর্তন। অতএব চোখ বন্ধ করে এটা রাসায়নিক পরিবর্তন। তো অনেক বিস্তারিত বলে ফেলতেছি, দরকার নেই আজকে আমার এত কথা বলার। আমরা লেকচার নিয়ে আপনাদের সামনে যখন হাজির হবো, যখন নির্দিষ্ট টপিক নিয়ে আসবো, ওই টপিকে পোস্টমর্টেম করে ফেলবো, একদম ব্যবচ্ছেদ করে ওখান থেকে কি কি আসে, কিভাবে আসে, প্রত্যেকটা জিনিস আমরা দেখব। এরপরে আজকে লেকচার শেষে এগুলো দেখানোর পরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, স্যাম্পল কোশ্চেন, বিভিন্ন বোর্ডে কোন জায়গা থেকে কি প্রশ্ন আসছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কোন জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এখানে আরেকটা জিনিস দেখেন, অ্যাটমের গাঠনিক, এটা হচ্ছে তো কার্বনের বহুমুখী ব্যবহার। এখন আপনারা জানেন কার্বন বাণিজ্য বলে একটা কথা আছে, আপনারা যখন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে পরীক্ষা দিবেন, সেখানে একটা প্রশ্ন আসে, কার্বন বাণিজ্য কি, বা কোন দেশ কার্বন বাণিজ্য চুক্তি সহজ, গ্রিন প্রোটোকল চুক্তি সাইন করছে। কার্বন বাণিজ্য কি জানেন নাকি ভাই? একটু হায়ার ওয়ার্ড, এটা একটু মানে যারা নিউজ পেপারের সাথে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সাথে যে একটু টুকটাক পড়ালেখাতে জড়িত আছে, তারা হয়তো নামটা শুনেছেন। কার্বন বাণিজ্য হচ্ছে শিল্পোন্নত দেশ যেগুলো আছে, তারা কিন্তু মেইল ফ্যাক্টরি থেকে প্রচুর কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে, কার্বন তৈরি করে, ঠিক না? যেটা বায়ুমণ্ডলকে দূষিত করে, গ্রিন হাউস প্রতিক্রিয়া সৃষ্টি করে। এখন যে অনুন্নত দেশেরা ক্ষতিগ্রস্ত হয়, যেমন ধরেন বাংলাদেশ, এই আপনার গ্রিন হাউস প্রতিক্রিয়ার কারণে কি হবে, মেরু অঞ্চলে যে বরফ আছে, বিশাল বরফের রাশি, এগুলো গলতে শুরু করছে অলরেডি, না? গললে আপনার কি হবে, সমুদ্র লেভেলের উচ্চতা বেড়ে যাবে, বেড়ে গেলে নিচু দেশ যেগুলো আছে, মালদ্বীপ সবার আগে পানির নিচে চলে যাবে, তারপরে বাংলাদেশের বৃহৎ অংশ পানির নিচে চলে যাবে গ্রিন হাউস প্রতিক্রিয়ার কারণে, ওই যে বরফ গলে। তাহলে জলোচ্ছ্বাস, নানা প্রকার প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে এইসব কারণে। এখন ওই শিল্পোন্নত দেশগুলো ক্ষতিপূরণ দেয়, যে আপনি 20% কার্বন ব্যবহার করছেন, 20% কার্বন উৎপাদন করতেছেন টোটালি এনভায়রনমেন্টের মধ্যে, তার বিনিময়ে এই দেশকে আমি এত 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 পার্সেন্টেজ ভাগ করে দেবো। আমরা কি করছি, আমরা 10% কমাবো ওদের 10%-এর বদলে, তাহলে কি হচ্ছে, আমাকে তার বিনিময়ে তাকে একটা কম্পেনসেশন দিতে হয়, ক্ষতিপূরণ দিতে হয়। এটাকে বলে কার্বন ট্রেড বা কার্বন বাণিজ্য। তো আমরা এখানে কার্বনের ওইটা একটু রিলেটেড বলে আমি হয়তো বললাম। এইখানে আমরা দেখবো যে কার্বনের অনেকগুলা চেহারা আছে, এটাকে বহুরূপতা বলে। কার্বনের বহুরূপতা মানে, কার্বন দেখেন, আপনারা যে কাঠ পেন্সিল ব্যবহার করেন না, কাঠ পেন্সিলের ভিতরে কিন্তু কার্বনের একটা দণ্ড থাকে না, যেটাকে আমরা গ্রাফাইট বলি, গ্রাফাইট দণ্ড, সেইটা কয়লায় আসলে। আবার যে হীরা, ডায়মন্ড, আপনারা যে বাজারে গিয়ে ডায়মন্ডের রিং কিনে, ডায়মন্ডের চেইন কিনে না, হার কিনে, ওটাও কিন্তু কার্বন, পিওর কার্বন। তাহলে একই জিনিসের দুইটা চেহারা, এটাকে বলা হয় বহুরূপতা। তাহলে এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে যে কোনটি বহুরূপতা কি,
অনেকগুলো পদার্থ, সালফারের আছে, কার্বনের আছে, আবার আমাদের দেখবেন যে আইসোটোপ আছে। এইখানে গেলে আইসোটোপ গুলা পাবো। যেমন আপনার এই পারমাণবিক চুল্লিতে কি ব্যবহার হয়, জ্বালানি হিসেবে কোনটা ব্যবহার হয়, আমি স্যাম্পল কোশ্চেন গুলো পরে আছে, ওই প্রশ্নটা আজকে আছে, পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে কোন আইসোটোপটা ব্যবহার করা হয় না। তো যেহেতু আপনি আইসোটোপে চিনবেন না, হয়তো আমি ধরে নিলাম যে আপনি আইসোটোপে জানেন না, তাহলে আপনাকে কোন আইসোটোপ ব্যবহার করা হয় সেটা বললে এখন হবে হাতড়াতে হবে আপনাকে। এই জন্য আমরা এগুলা যখন আইসোটোপ বুঝবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন এটা একটা আইসোটোপ, এটা একটা আইসোটোপ, এটা একটা আইসোটোপ। অতএব ওই চুল্লিতে এটা ব্যবহার করা, এই আইসোটোপটা এই কাজে ব্যবহার করা, আমরা তখন দেখবো এটা। এইখানে একটা জিনিস, এখান থেকে একটা প্রশ্ন প্রায় আসে, মনে রাখবেন, ভৌত বিজ্ঞানের উন্নয়ন, এই যে যুগে যুগে বিভিন্ন সায়েন্টিস্টদের কন্ট্রিবিউশন, বিভিন্ন বিজ্ঞানীরা কে কি আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে, কি আবিষ্কার করছে, সেই যন্ত্রটা কি কাজে লাগে, এরপরে কোন দেশের বিজ্ঞানী না, এরপর কে কোন বিজ্ঞানের জনক। আপনারা কি জানেন জীব বিজ্ঞানের জনক কাকে বলা হয়? না স্যার। ভাই, যে এখানে আমাদের এক ভাই আছেন না, মনে হয় ইসলামিক হিস্ট্রির রাষ্ট্রবিজ্ঞানের কেউ তো নাই, আছে না আপনার তিনজন দেখতে পাচ্ছি। রাষ্ট্রবিজ্ঞানের, সরি কি বলছেন? কোন বিজ্ঞানের কথা বলছেন? আমি বলছি যে জীববিজ্ঞান, বায়োলজির জনক বলা হয় কাকে? সে কিন্তু বায়োলজির লোক, অ্যারিস্টটলকে বলা হয়। অ্যারিস্টটল। থ্যাংক ইউ পারসন। অ্যারিস্টটল কিন্তু মূলত একজন রাষ্ট্রবিজ্ঞানী না, দার্শনিক, বড় রাষ্ট্রবিজ্ঞানী। ওনাকে জীববিজ্ঞানের জনক বলা হতো। আমি এটা কেন বললাম এক্সাম্পল হিসেবে, যে ভৌত বিজ্ঞানের বিকাশ, উন্নয়ন, এগুলা ধারাবাহিকভাবে বিভিন্ন সময়, সেই সক্রেটিসের আমল থেকে শুরু হয়ে আস্তে 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 আজকে অ্যালবার্ট আইনস্টাইন বা স্টিফেন হকিং পর্যন্ত, বা আরো পরে যারা আছে আমাদের দেশের বিজ্ঞানী, ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশের বড় বড় বিজ্ঞানীরা না, আমাদের দেশের একজন বড় বিজ্ঞানী ছিল জানেন তো, জামাল নজরুল ইসলাম স্যার, নাম শুনেছেন? খুব, স্যার আমাদের চট- চট্টগ্রাম হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার ডিপার্টমেন্টেরই, ফিজিক্যাল সায়েন্সেরই। তো স্যার কিন্তু ব্ল্যাক হোল নিয়ে বইও লিখছেন, কৃষ্ণ গহ্বর নিয়ে না। তারপরে মেঘনাথ সাহা, সত্যেন বোস, শ্রদ্ধার সাথে এদেরকে আমরা স্মরণ করি, কারণ এদের বিজ্ঞানে অনেক কন্ট্রিবিউশন আছে। সত্যেন বোস সম্পর্কে আজকে একটা এমসিকিউ আছে আমাদের, আমরা পরের দিকে দেখব। তাহলে এই জিনিসটা দেখবেন, এটার মধ্যে অনেকগুলো কথা বললাম। ভৌত রাশি মানে যেগুলো যেগুলো একটু একটু ইম্পর্টেন্ট, আপনাদের একটু একটু আওয়াজ দেওয়ার চেষ্টা করছে। আজকে আমার কথা ছিল আপনাদেরকে ওরিয়েন্টেশন দেওয়া, মানে ওরিয়েন্টেশন বুঝুন তো, আপনাদেরকে উদ্দীপ্ত করা, আগ্রহী করে তোলা। কিন্তু দুর্ভাগ্য যে আপনারা পার্টিসিপেন্টে খুব কম। প্রথম ক্লাসে, ইন্ট্রোডাক্টরি ক্লাসে যদি থাকেন, তাহলে আপনারা একটা কি আমার থেকে একটা আইডিয়া পেলেন, যে আপনি নিজেও বাসাতে পড়তে পারবেন, যে স্যারে বলছি এই অধ্যায়টা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয়, এইভাবে প্রশ্ন হয়। তাহলে একটা ধারণা তো অন্তত পেলেন না, পড়ার প্রতি আপনি একটা উৎসাহী হলেন। বিসিএস কিন্তু ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, একদিনে হয়তো হবে না, প্রস্তুতি লেগে থাকতে হবে, মনোবল রাখতে হবে। যে ঘুমায় স্বপ্ন দেখবেন, কিন্তু তার বিসিএস হবে না ভাই। স্বপ্ন দেখবেন বড় করে, ফরেন ক্যাডার হবে, কিন্তু পরে একটা শিক্ষা ক্যাডার হলেও পাবেন না। আমরা অনেকে অসন্তুষ্টি নিয়ে ক্যাডারে চাকরি, আমরা ধরেন ক্যাডার হয়েছি, আমি বিসিএস ক্যাডার হয়েছি 2005 সালে, কিন্তু এর আগে আমি ফার্স্ট ক্লাস জব করেছি, সরকারি জব করেছি। একবারে আমার 24 বিসিএস একবারে দিছি, একবারে আমার বিসিএস হয়েছে। কারণ আমি ইউনিভার্সিটি লাইফ থেকে, আপনারা যখন লেখা শুরু করছেন না, তখন আমরা ওই যে কারেন্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং পত্রিকাগুলো আমি নিয়মিত পড়তাম। আমার ফ্রি হ্যান্ড রাইটিং, আন্তর্জাতিক সম্পর্ক বিষয় এবং বাংলাদেশ বিষয়ক যেসব বিষয়গুলো ছিল, এইগুলাতে পৃষ্ঠার পর পৃষ্ঠা আমি লিখতে পারতাম ইনশাল্লাহ। তো আপনারা চেষ্টা করেন, ফ্রি হ্যান্ড রাইটিং যার ভালো, প্রিডিতে টিকার পরে যেটা হবে, যা লেখা ভালো, যার লেখার অভ্যাস আছে, যে কোনো বিষয়ের উপরে তথ্য জানা থাকলে এটার উপরে ধারাবাহিকভাবে লিখতে পারে, যে তার বিসিএস ঠেকানো কারো সাধ্য নাই, তার বিসিএস ইনশাল্লাহ হবেই। তো এখন থেকে মাথাতে এটা রাখেন, প্রিলিতে টপে যেতে পারলে রিটেনের জন্য একটা ধারালো প্রস্তুতির জন্য আমরা আপনাদের সাথে আছি, লেগে থাকবেন আমাদের সাথে। আচ্ছা, এরপরে ভৌত রাশি, খেয়াল করেন, ভৌত রাশি বলতে যে সকল রাশি আমরা পরিমাপ করতে পারি তাদেরকে আমরা ভৌত রাশি বলি। আমি এভাবে 3টা অংশ আছে, কিন্তু আমি একটা অংশ মাত্র, আরো 2টা অংশ বাকি আছে। আমি সবগুলো হয়তো আজকে বলবো না, কিছু কিছু জিনিস যেগুলোর উপর প্রশ্ন হয়, আগে বলছি যেগুলোর উপর বেশি বেশি প্রশ্ন হয়, সেগুলো নিয়ে আমি বেশিরভাগ কথা বলার চেষ্টা করছি আপনাদের সাথে। দেখেন, ভৌত রাশি হচ্ছে যে সকল রাশি পরিমাপ করা যায় তাদেরকে আমরা ভৌত রাশি বলি। যেমন ভর 1 কেজি, 2 কেজি, 3 কেজি না,
তারপরে আপনার বল 1 নিউটন 2 নিউটন, বেগ, বল, এগুলো সব পরিমাপ করতে পারি। এখন আপনাকে যদি বলি হাসি, কান্না, এটা কি পরিমাপযোগ্য রাশি? রাশি হয়তো, কিন্তু পরিমাপ করতে পারি, এর জন্য এটা ভৌত রাশি নয়। কয় টন হাসছেন, কয় টন কাঁদছেন, না, এটা বলা যায় না। কত কিলোগ্রাম পড়ালেখা করছেন, না, এই জন্য এগুলা ভৌত রাশি নয়। এইভাবে এখান থেকে যেটা আসে, কোনটি মৌলিক রাশি, 7টি মৌলিক রাশি আছে এখানে, খুব ইম্পর্টেন্ট। সেই 7টি মৌলিক রাশির নাম, একক একদম মুখস্থ করে ফেলতে হবে। 7টি মৌলিক রাশির নাম এবং একক। মৌলিক রাশি বলছি কোনগুলোকে? যে রাশিগুলো স্বাধীন। যেমন কিছুক্ষণ আগে বললাম যে পরিমাপযোগ্য রাশিকে আমরা ভৌত রাশি বলি। ভৌত রাশির একটা হলো মৌলিক রাশি। যেমন সময়, সময় কিন্তু অন্য কিছু সাহায্যে ডিপেন্ডেন্ট করে, দূরত্ব পরিমাপ করতে হয় না, অন্য কিছু করতে হয় না, সময় নিজেই ইন্ডিপেন্ডেন্ট একটা রাশি। সময়ের একক সেকেন্ড, না, এটা হচ্ছে একটা কি বললাম, মৌলিক রাশি। একইভাবে একটা যৌগিক রাশি যদি উদাহরণ বলি, আমি যদি বলি যে বেগ, গাড়ির বেগ, বিমানের বেগ বা কোনো একটা জাহাজের বেগ, বেগ হিসাব করতে হলে কত সময়ে কত দূরত্ব গেছে, তাহলে দুইটা রাশি লাগে। একটা হলো দূরত্ব আর একটা হলো সময়। তাহলে একাধিক রাশি আছে বলে এটা হলো লব্ধ রাশি। এই জন্য এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসলে কি আছে, কোনটি মৌলিক রাশি, কোনটি লব্ধ রাশি। তো অনেক সময় হয়তো আসেননি, যেমন এটা ফিজিক্স না পড়লে তারা তো হয়তো, যদি আমি আপনাকে যদি বলি যে চুম্বক ক্ষেত্রের একক কি বা চুম্বক প্রাবল্যের একক কি, এটা আপনার জন্য কঠিন হবে। কিন্তু মৌলিক রাশি, লব্ধ রাশি কি বা সহজ সহজ জিনিসগুলোর এককগুলা মুখস্থ রাখতে হবে। 7টি মৌলিক রাশির একক যেটা বলছি, এগুলা মুখস্থ রাখবেন। তাহলে আমরা এটা একটু করে দেখলাম, এটা একটু করে দেখলাম। তাপ নিয়ে অনেক কথাই আছে, তবে এখানে একটু তাকান তো দেখি। এই যে ইলেকট্রনিক্স, এই অংশটা থেকে একটা প্রশ্ন হয়। আজকে একটা স্যাম্পল প্রশ্ন আছে আমাদের ট্রানজিস্টর নিয়ে। ইলেকট্রনিক্সে একটা আসে অর্ধপরিবাহী। এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে, অর্ধপরিবাহী কত প্রকার ও কি কি, বা অর্ধপরিবাহী কারা, একটা ডায়োড কি হিসাবে কাজ করে, ট্রায়োড বা ট্রানজিস্টর কি হিসাবে কাজ করে, ইত্যাদি ইত্যাদি ছোটখাটো জিনিসগুলো আপনাদের আসবে। আপনাদের একবার একটা টেলিভিশনের সার্কিট বা একটা রাডারের সার্কিট, একটা রেডিও সার্কিট, এগুলো আপনাদের কখনো আসবে না। আপনাদের আসবে কোন হিসাবে কাজ করে, সেমিকন্ডাক্টর কি, যোজ্যতা, ইলেকট্রন কি, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আমরা বলি। এইখান থেকে ট্রানজিস্টর বলে একটা যন্ত্র আছে, ডায়োড বলে একটা যন্ত্র আছে, ইলেকট্রনিক যন্ত্র। আইসির নাম শুনেছেন তো সবাই, না? আইসির নাম শুনেছেন ভাই? এখন তো মোবাইল ঠিক করতে গেলে বলে যে আইসি নষ্ট হয়ে গেছে। জি জি। আইসির পুরো মিনিং কি বলেন তো? ইন্টিগ্রেটেড সার্কিট। আইসির পুরো মিনিং কি? ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী, বাংলাতে বলা হয় সমন্বিত বর্তনী। এই যে এক সময় একটা রেডিও বা টেলিভিশনের সাইজ ছিল বিশাল বিশাল, মোবাইলের সাইজ, প্রথম প্রজন্মের মোবাইল যেগুলো অনেক লম্বা ছিল সেট, আপনারা তো দেখেন নাই। আমি 2000 সালে মোবাইল কিনছি, তখন মোবাইলের সেটের অ্যান্টিনা ছিল একটা লম্বা, ওই যে ওয়াকি টকির মতো অনেকটা। এখন তো সেট ছোট হতে 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 অনেক হাতের মুঠোয় লুকাই ফেলছে সেটকে। তারপরে ক্যামেরা চলে আসছে একদম কলমের নিভের মধ্যে। কারণটা কি বলেন তো? এই যে আইসি আবিষ্কারের কারণে। মানে অনেকগুলা কম্পোনেন্ট, ইলেকট্রনিক্সের অনেকগুলা উপাদান, উপকরণ একটা চিপসের মধ্যে বসাই দিতে পারে। অনেক কম জায়গার মধ্যে ধরেন 100টা জিনিস কম্পাইন করে দিছে। তখন তাহলে আগে 100টা আলাদা আলাদা বসালে যে পরিমাণ জায়গা দখল করতে, এখন একটা চিপসে 100টা জিনিসের কাজ করতেছে, এবং তার সাইজ এত ছোট, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। সেই জন্য যন্ত্রপাতি অনেক ছোট হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, হালকা হয়ে গেছে, না? তাহলে ইলেকট্রনিক্সে যেমন এটা বললাম যে ডায়োড, এটা কাজ করে রেকটিফায়ার হিসাবে। রেকটিফায়ার মানে কি? যেটা এসি কারেন্টকে ডিসি কারেন্টে পরিণত করে। আরো কঠিন হয়ে যাচ্ছে, না? আচ্ছা, যাই হোক, বেশি ভিতরে যাব না, এগুলো আমরা ক্লাসের সময় বলবো। এসি মানে অল্টারনেটিং কারেন্ট, যেটা এখানে দেখতে পাচ্ছেন জ্বলতেছে আপনার ঘরে, যেটা জ্বলতেছে লাইন, ওয়াবদাল বা পিডিবির লাইন, যেটা এটা হলো এসি। আর ব্যাটারি থেকে যেটা পান, সাধারণভাবে বলছি, সেটা হচ্ছে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট, একমুখী কারেন্ট, আর দিক পরিবর্তী কারেন্টও বলা হয়। তাহলে এই যে ডায়োডের কথা বললাম, এটার আরেক নাম হচ্ছে রেকটিফায়ার। রেকটিফায়ারের কাজ হচ্ছে কি? আপনি প্রত্যেকদিন কিন্তু রেকটিফায়ার ব্যবহার করতেছেন। এই যে মোবাইলে চার্জ দিচ্ছেন, আপনার যে চার্জারটা আপনার ঘরের লাইনের সাথে লাগান, কিন্তু যদি রেকটিফায়ার ভিতরে, যে মোবাইলের চার্জারটার ভিতরে রেকটিফায়ার আছে, ডায়োড আছে, ওইটা এই যে 220 ভোল্টের যে লাইনটা,
এটাকে কনভার্ট করে আর ডিসিতে 10 ভোল্ট বা 7 ভোল্টে বা 5 ভোল্টে কনভার্ট করে আপনার মোবাইলে সাপ্লাই দেয়। আপনি যদি মোবাইলের ব্যাটারির সাথে 220 ভোল্ট লাগাইতে সাথে সাথে যন্ত্রটা চলে যেত, ঠিক না? তাহলে এগুলো মজার মজার জিনিস আছে, আমরা শিখবো ইলেকট্রনিক্সে। আরেকটা আছে অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার মানে যে একটা লো সিগন্যালকে হাই সিগন্যালে কনভার্ট করে। অ্যাম্পলিফায়ার তো আপনারা ব্যবহার করেন এই যে গান শোনার ক্ষেত্রে, বড় বড় সাইটগুলোতে ভলিউম বাড়ানোর জন্য, রিদম বাড়ানোর জন্য না, খালি সাউন্ডের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অ্যাম্পলিফায়ার ব্যবহার হয়। আমি একটা উদাহরণ হিসেবে বললাম আর কি আপনাকে। আধুনিক পদার্থবিজ্ঞান, এটা আমরা আলাদা একটা মডিউলে পড়বো, আলাদা একটা আমরা সিলেবাসে দেখবো পদার্থবিজ্ঞানের মধ্যে, ওখানে অনেক কথা আছে। এইখানে একটা জিনিস, এই শক্তি রূপান্তর, নবায়নযোগ্য শক্তি, এগুলা এইখান থেকে একটা প্রশ্ন প্রায় হয়, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নবায়নযোগ্য শক্তি নাম শুনেছেন? সোলার এনার্জি, হ্যাঁ, সূর্যের সৌরশক্তি একটি নবায়নযোগ্য শক্তি। কারণটা কি? নানা রূপে কনভার্ট করে, এই যে আমরা সোলার সেল এখন ব্যবহার করি না, সূর্য থেকে রশ্মি নিয়ে, ফোটন কণা নিয়ে, আলো কণাকে ফোটন কণা বলা হয়, সেটাকে শক্তিতে কনভার্ট করে ব্যবহার করা হয় না। এইভাবে আরো অনেক আছে, এগুলো আমরা নবায়নযোগ্য শক্তিতে পড়বো। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আরেকটা বায়োগ্যাস, নাম শুনেছেন? এই যে পশুর, জীব জন্তুর মলমূত্র থেকে এই গ্যাস তৈরি হয়, যেটা দিয়ে রান্নাবান্নার, হ্যাঁ, রান্নাবান্নার কাছে ওই গ্যাসটা মূলত হলো মিথেন আর কি। মিথেন গ্যাস, যেটা আমরা রান্নাঘরে জ্বালানি হিসাবে পাই এখন সাপ্লাইতে, সেটা CH4 বা মিথেন গ্যাস বলি। আজকে একটা ওই গ্রিন হাউস গ্যাসও কিন্তু মিথেন গ্যাস। মিথেন গ্যাস একটি গ্রিন হাউস গ্যাস। আজকে একটা আমার MCQ আছে, একটা সালে আসছে, কোন একটা BCS এ আসছে, সেটা আপনাদেরকে দেখাবো। এইখান থেকে একটা প্রশ্ন হয় যে নিউক্লিয়ার ফিশন ফিউশন, সূর্যের মধ্যে কোন ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া ঘটতেছে, অথবা হাইড্রোজেন বোমা কিভাবে তৈরি হয়, হাইড্রোজেন বোমার বৈশিষ্ট্যটা কি, এগুলো আমরা দেখব পারমাণবিক শক্তিতে। শক্তি রূপান্তরগুলো তো আমরা বললামই। আলোক কণা, মৌলিক কণা, 3টা মৌলিক কণাকে নাম শুনেছেন না? আপনাদের জন্য ওই লেভেলে একটু কি জানলে হবে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। না, একটা পরমাণুকে ভাঙলে 3টা মূল কণিকা পাওয়া যায়, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে কি নিউট্রন। প্রশ্ন কিন্তু এইটা না, প্রশ্ন হচ্ছে নিউক্লিয়াসে কারা থাকে, একটা পরমাণুর কেন্দ্রে কারা বসবাস করে জানেন না? কোন ভাই কি জানেন পরমাণুর যে নিউক্লিয়াস আছে সেখানে কারা বসবাস করে, মানে কারা থাকে, কোন কণিকাগুলো থাকে? সেখানে থাকে নিউট্রন এবং প্রোটন। ইলেকট্রনগুলা বিভিন্ন কক্ষপথে নিউক্লিয়াসের চারদিকে ঘুরে না, এটাই তো প্রথম কথাবার্তা ছিল। এটা রাদারফোর্ডের পরমাণু মডেল, বা আপনারা তার আগে পড়ছেন না নীলস বোরের পরমাণু মডেল, সেখানে গিয়ে দেখবেন যে রাদারফোর্ডের পরমাণু মডেলটা কেন ব্যর্থ হয়েছে না, ইত্যাদি, বা ডাল্টনের পরমাণুবাদ কি, এগুলো আমরা পরে দেখবো ইনশাল্লাহ। তাহলে শক্তি রূপান্তর দেখলাম, মৌলিক কণাগুলা বললাম একটু করে, জৈব অজৈব যৌগ, জারণ বিজারণ, এইখান থেকে একটা প্রশ্ন হয়, জারণ বিজারণ। মনে রাখবেন, জারণ বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন দেয়া নেয়া। কোন পদার্থ ইলেকট্রন দান করলে সেটা হয় জারণ, আর ইলেকট্রন গ্রহণ করলে হয় বিজারণ। এটা আধুনিক থিওরি অনুসারে। ইলেকট্রন কোন ধরনের কণিকা জানেন? ঋণাত্মক না ধনাত্মক? ধনাত্মক কণিকা। তাই আপনাদের কাছে ধনাত্মক কি ঋণাত্মক কি না? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত কণিকা, নেগেটিভ, ঋণাত্মক। এটার চার্জ হচ্ছে কত জানেন না? ওটা পরীক্ষাতে আসো তো, -1.6 × 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। আর প্রোটনের কিন্তু সমান, একই পরিমাণ, জাস্ট প্লাস। চার্জের একক কুলম্ব আর কি। ওই যে সি দিলাম যে শেষে, এটা হচ্ছে কুলম্বের প্রতীক। আপনাদের হয়তো লিখবে যে করসুগের কুল ল ময় ব, কুলম দিয়ে লিখবে, কারণ সি দিয়ে যে কুলম হয় এটা হয়তো আর্টসের বা অন্য ব্যাকগ্রাউন্ডের ছেলেপেলেরা হয়তো জানবে না, সেই জন্য হয়তো কুলম্বে লিখবে। তো এখানে আপনাদেরকে জাস্ট ওই যে বললাম যে কিসের জন্য এই কথাটা বললাম, জারণ বিজারণ। ইলেকট্রন গ্রহণ করা মানে কি? ঋণাত্মক কণা গ্রহণ করা। আর ইলেকট্রন দান করা মানে কি? ঋণাত্মক অংশ বাদ দেয়া, ঠিক না? ইলেকট্রন দান করলে তাহলে দেখা যায় ঋণাত্মক অংশে সংযোজন, যে কথা
ইলেকট্রন গ্রহণ করা একই কথা। তাহলে এই জন্য জারণ বিজারণ দুই ধরনের সংজ্ঞা আছে। যেমন আমরা অক্সিজেন যোগ করলে বলি অক্সিডেশন। অক্সিডেশন মানে কি? জারণ। আর আরেকটা হলো অক্সিডেশন আর রিঅক্সিডেশন, বিজারণ। জারণ ছাড়া বিজারণ হয় না, বিজারণ ছাড়া জারণ হয় না। এই জন্য এই বিক্রিয়াটার আরেক নাম হচ্ছে রিডক্স বিক্রিয়া। জারণ বিজারণ একসাথে ঘটে, কেউ ইলেকট্রন দিবে আর কেউ ইলেকট্রন নিবে। একজনে দিবে একজনে নিবে, তাহলে দিলে হয় কি জারণ, নিলে হয় কি বিজারণ। অতএব দুইটা একসাথে ঘটে, এই জন্য এটার একসাথে আমরা বলি যে রিডক্স। সংক্ষেপে মানে কি? রিডাকশন অ্যান্ড অক্সিডেশন, দুইটাকে একসাথে সংক্ষেপে রিডক্স বলে আর কি। অক্স মানে অক্সিডেশন, রেড মানে রিঅক্সিডেশন। তো এই দুইটা মিলে একসাথে আমরা রিডক্স বলি। অজৈব যৌগ, জৈব যৌগ বিশাল ক্ষেত্র। জৈব যৌগের সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ কোন যৌগ আছে জানেন? জৈব। কারণটা কি? কার্বন একটা মজার মৌলিক পদার্থ। কার্বনে কি একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন নানাভাবে নানা মৌলের সাথে যুক্ত হইয়া নানা রকমের যৌগ তৈরি করতে পারে। সেই জন্য বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে জৈব যৌগ। ঠিক আছে? জৈব যৌগ কাদেরকে বলি? সাধারণত যে সকল মৌলে কার্বন থাকে, এটা হলো সাধারণ সংজ্ঞা, এবং তার সাথে হাইড্রোজেন, অক্সিজেন নানাভাবে থাকলে তাকে আমরা বলি জৈব যৌগ। তবে কার্বন থাকলে জৈব যৌগ না, এবং কার্বন ডাই অক্সাইড সেখানেও কিন্তু কার্বন আছে, তাই বলে সেটা জৈব যৌগ না, ঠিক না? আগে ধারণা ছিল, এগুলো আমরা বিস্তারিত যখন জৈব যৌগ অজৈব যৌগ পড়াবো তখন আমরা দেখবেন যে এখানে একটা থিওরি আছে যে আগে মনে করা হতো জৈব যৌগ কেন এটাকে বলা হয়, জীব থেকে আসে বলে। পরে দেখা গেল যে না, জীব ছাড়াও কিন্তু জৈব যৌগ পাওয়া যায়। অতএব জৈব যৌগের যে আগে যে সংজ্ঞাটা ছিল এটা বাদ হয়ে গেছে। সেটা এটা একটা মজার ঘটনা আছে এখানে। বার্জেলিয়াস, ফ্রেডরিক বোলার নামক দুইজন লোক আছে। বার্জেলিয়াসের ছাত্রের নাম হচ্ছে ফ্রেডরিক বোলার। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? সবাই সাইলেন্ট? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, তো ফ্রেডরিক বোলারে বললো যে স্যার, ফ্রেডরিক বোলারে বললাম না যে বার্জেলিয়াসের ছাত্র, বার্জেলিয়াসকে বলতেছে স্যার আপনি যে বললেন জীব থেকেই শুধু জৈব যৌগ পাওয়া যায়, আমি তো অজৈব যৌগ থেকেও জৈব যৌগ তৈরি করে ফেললাম। বলছে কেমনে করছো? তো সে কি করছে, ইউরিয়া যে সার আছে না, আমরা ইউরিয়া সার, ইউরিয়া সারটা কিন্তু জৈব যৌগ। আর অ্যামোনিয়া সায়ানাইড নামে একটা যৌগ আছে, সেটা হচ্ছে অজৈব যৌগ। এই অ্যামোনিয়া সায়ানাইডকে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া দিয়ে সে ইউরিয়া তৈরি করে ফেলছে। তাহলে ইউরিয়া একটা জৈব যৌগ। তো আগের যে কথা বলছিল বার্জিলিয়াসে, জীব থেকে যে সকল যৌগ তৈরি হয় তাদেরকে জৈব যৌগ বলে। তার ধারণাটা মিথ্যা হয়ে গেল। তার ছাত্র, যেমন ছাত্র এমন শিক্ষক। আর আমাদের দেখছেন তো সেই সক্রেটিসের ছাত্রের নাম কি গো জানেন আপনারা? প্লেটো, হ্যাঁ, প্লেটোর ছাত্র অ্যারিস্টটল, এরিস্টটলের ছাত্র আলেকজান্ডার। দেখছেন কেমন গুরু কেমন শিষ্য? সেই যুগ নাই, অযোধ্যা নাই। এখন স্যারও সেরকম হয়ে গেছে, ছাত্র ওরকম হয়ে গেছে না। আমরা ইনশাল্লাহ যুগ ঘুরাই দিব। এখন স্যার ছাত্র বলে কথা না, সবাই হচ্ছে ফেসিলিটেটর। এখন তার শিষ্য আর গুরু নাই, এই ধারণাটা এখন আর নাই। সেটা হচ্ছে এখন সবাই সবার কাছ থেকে ইনফরমেশন আমরা এক্সচেঞ্জ করি, মিউচুয়ালি একজন আরেকজনের সাথে ইন্টারাকশন কইরা তথ্য আদান প্রদান করি। এখন আইসিটি যুগ বলি আমরা না। আগে শব্দটা কিন্তু ছিল কি আইটি। একসময় একটা শব্দ ছিল, নাম ছিল আইটি। পরবর্তীতে এই শব্দটা চলে আসছে কিসে? আইসিটিতে। আইটি থেকে আইসিটিতে আসছে কেন জানেন নাকি? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনাদের আইসিটি একটা অংশ আছে, সেখানেও আমি ক্লাস নেব যদি সুযোগ থাকে। আমি প্রায় এখানে আইসিটি ক্লাসটা আমি নিই। আইটি মানে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, আর আইসিটি মানে কি? আপনারা তো আইসিটি সাবজেক্টটা পড়েই আসছেন না? ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এর অর্থটা কি? আগেরটার মধ্যে খালি কমিউনিকেশন শব্দটা ছিল না, ঠিক না? এই যে আপনাকে আমি পড়াচ্ছি বা আপনাদের যে আমি লেকচার দিচ্ছি, ইনফরমেশন আপনাকে দিচ্ছি, কমিউনিকেট করতেছি না। ইনফরমেশন আছে কিন্তু কমিউনিকেশনের অভাবে এটা দেওয়া যাচ্ছে না, প্রসেস করা যাচ্ছে না, তাহলে কিন্তু এটা অসম্পূর্ণ থেকে যায়। এই যে আগে খালি ইনফরমেশন টেকনোলজি ছিল, সেটা একটা অসম্পূর্ণ কথা ছিল, আইসিটি দিয়ে সেটাকে সম্পন্ন করা হয়েছে।
যে তথ্য আদান প্রদান, প্রসেস, স্টোরেজ, নানা কাজ আমাদের করতে হয়, সেই কারণে এখন শব্দটার নাম হচ্ছে আইসিটি। আচ্ছা, যাকে এখানে একটা কথা বলেন, দেখেন ট্রান্সফরমার, মোটর, একটা শব্দ বাদ পড়ছে তড়িৎ চুম্বকের মধ্যে আর কি। ট্রান্সফরমার আর মোটরের মধ্যে একটা পার্থক্য বলতে পারেনি কোনো কেউ? ভাই আপনার, আমি প্রশ্ন করলে আপনার কি বিব্রত হন কোনো? না, না আমি স্যার, আমি প্রশ্ন করি যদিও আপনাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। আপনাদের কাছ থেকে, আপনারা তো মাত্র শুরু করছেন, আপনাদের এখনই এত কিছু জানার কথা না, কিন্তু আমি আপনাদেরকে দিয়ে একটা জাস্ট না দিই যে আপনারা একটু অ্যাটেনশন হওয়ার জন্য, আর কিছু না। তাহলে মোটর হলো যেমন আপনি পানি তোলেন না, পানি সেচ দিই, পানি তুলি আমরা নানা কাজে। আচ্ছা, কোন ভাই একটা কমেন্টস লিখছে ম্যাথের ক্লাস নাই পুরো 1 মাসের, হবে সবকিছুই ধারাবাহিকভাবে হবে ইনশাল্লাহ। বিজ্ঞানের ক্লাস এর ফাঁকে ফাঁকে আমার তো 1 মাসের রুটিন যেখানে দিয়েছি এখানে ফাঁকে ফাঁকে কিন্তু অন্য দিনগুলোতে ফাঁকা, সেখানে আপনাদের নিশ্চয়ই রুটিন অ্যাডজাস্ট করা হবে, হতাশ হওয়ার কিছু নাই। ক্যারিয়ার 8 যে লেকচার শিট, যে বই যথেষ্ট উন্নত এবং তথ্যবহুল, আপনার ক্যারিয়ার এর সাথে থাকুন, ইনশাল্লাহ সফলতা আসবেই এবং হতাশ হবেন না। আর ক্যারিয়ার এর যেসব ভাইয়ারা আছে তাদের সাথে যোগাযোগ রাখবেন, আপনার কোনো সুবিধা অসুবিধা হলে, ক্লাস সম্পর্কে কোনো মতামত থাকলে ওনাদের সাথে ফ্রিলি শেয়ার করবেন, ঠিক আছে? একদম নিরাশ হবেন না। তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম, আমরা যে ছাদে পানি তুলি মোটর দিয়ে না, অথবা গাড়ি ঘোড়া চালাই মোটর দিয়ে, কত কত কাজে আমরা ব্যবহার করি। দুইটার মূল নীতির মধ্যে হচ্ছে উল্টা, একটা হচ্ছে মোটর, লেখেনি, একটা হলো মোটর আর একটা হলো ট্রান্সফরমার। মোটরে কি করে? বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরে করে। ধরেন আপনি দিলেন, মোটর চালাতে কিন্তু কারেন্ট লাগে না, তাহলে তাকে দিলেন আপনি বিদ্যুৎ শক্তি, বিনিময়ে আপনি পাচ্ছেন কি? পানি তুলতেছেন, সেচ দিতেছেন, অথবা গাড়ি চালাচ্ছেন, ইঞ্জিন চালাচ্ছেন, নানা কাজে ব্যবহার করেন, তাহলে সেটা আপনি দিচ্ছেন কি? বিদ্যুৎ, পাচ্ছেন কি? যান্ত্রিক শক্তি। আর ট্রান্সফরমার হচ্ছে উল্টা, কারেন্ট চলে গেলে ট্রান্সফরমার চালালে আমরা কি পাই? জেনারেটর বা ট্রান্সফরমার বিদ্যুৎ উৎপাদন করে, ঠিক না? এখন আপনি জেনারেটর বা ট্রান্সফরমার এগুলা হচ্ছে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তি রূপান্তর করে। আর ট্রান্সফরমারের আরেকটা অ্যাডিশনাল কাজ আছে, সেটা হচ্ছে কি? বিদ্যুৎকে কি করে? উচ্চধাপী বা নিম্নধাপে কনভার্ট করে। ধরেন হাই ভোল্টেজকে লো ভোল্টেজ, লো ভোল্টেজকে হাই ভোল্টেজে কনভার্ট করে। ধরেন আপনার ঘরের বাসা বাড়িতে আমার 220 ভোল্টের লাইন, আমাদের জানেন তো এটা না, বাংলাদেশে যে আমরা যে ডোমেস্টিক লাইন যেগুলা ঘর বাড়িতে আমরা যে কারেন্ট হাই ভোল্টেজ আমাদের তেমন লাগে না, আমাদের 220 ভোল্ট দিলে চলে। তাহলে এই কাজটা কে করে? কিন্তু আপনার মেইন গ্রিড লাইন যেটা, মেইন গ্রিডে কিন্তু হলো কিলো ভোল্টে, 1000 ভোল্টে 1 কিলো ভোল্ট। তাহলে আপনার ঘরে লাগতেছে মাত্র 220 ভোল্ট। আপনার ঘরে যদি 1 কিলো ভোল্টের লাইন দিয়ে দেয় তাহলে সব পুরো সার্কার হয়ে যাবে না, অ্যাক্সিডেন্ট হবে না, মানুষ মরতে সাফ হয়ে যাবে। তো ট্রান্সফরমারের মাধ্যমে লাইনটা আপনার ঘরে আসে। সে কি করে? যার প্রয়োজন যতটুকু হাই ভোল্টেজ যেটা আছে লাইনের, এটাকে লো ভোল্টেজে কনভার্ট করে আপনাকে প্রয়োজন মতো সাপ্লাই দিতে পারে। কারো ছোট ধরনের মাঝারি ধরনের ইন্ডাস্ট্রি আছে, তার দরকার হলো 440 ভোল্ট, তাকে 440 ভোল্ট দেওয়া হয়। কারো দরকার 220 ভোল্ট, 220 ভোল্ট দেওয়া হয়। তো এই কাজটা করে কে? ট্রান্সফরমার। তাহলে মোটর, ট্রান্সফরমার, জেনারেটর, জেনারেটরের নাম থেকেই তো বোঝা যায় জেনারেট করে। কি জেনারেট করে? কি তৈরি করে? বিদ্যুৎ। দেন কি? ঘুরাইতে হয় কোনোভাবে হোক, যে কোনোভাবে হোক। যদি জেনারেটরটাকে আপনি স্টার্ট নিতে পারেন তাহলে সেখান থেকে আমরা বিদ্যুৎ পাই। যতক্ষণ সে স্টার্টে থাকবে ততক্ষণ আমাকে বিদ্যুৎ দিবে। বলছি এই কারণেই এই দুইটার প্রিন্সিপাল বা নীতির মধ্যে পার্থক্য রয়েছে উল্টা। একটাকে বিদ্যুৎ দিলে যান্ত্রিক শক্তি দিয়ে, আরেকটাকে যান্ত্রিক শক্তি দিলে বিদ্যুৎ শক্তি দিয়ে। কার কথা বললাম? জেনারেটরের কথা। জেনারেটর। আচ্ছা, তো মোটামুটি এখানে আছে তেজস্ক্রিয়তা আছে, এক্সরে আছে, এগুলো আমরা দেখবো। এখান থেকেও তেজস্ক্রিয়তা, এক্সরে থেকে একটা প্রশ্ন প্রায় আসে, যেমন তেজস্ক্রিয়তার একক আসে। তেজস্ক্রিয়তার একক হচ্ছে কি? কুরি, ব্যাকেরেল ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো এখান থেকে সবসময় ইয়ে আসে তেজস্ক্রিয়তা কি, কারা নিচের কোনটি তেজস্ক্রিয় মৌল, কোনটি তেজস্ক্রিয় মৌল নয়, ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো আছে, ছোটখাটো প্রশ্ন। তেজস্ক্রিয় মৌল মানে যারা আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি এগুলা স্বতঃস্ফূর্তভাবে ছাড়ে, বিকিরণ করে,
তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলে। তো এরকম অসংখ্য মৌল আছে যেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট, যেমন আমরা কিছুক্ষণ আগে ইউরেনিয়ামের নাম বলছিলাম, ঠিক না? থোরিয়াম, ইউরেনিয়াম, কার্বন, এগুলা তেজস্ক্রিয় মৌল। এরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে রশ্মি বিকিরণ করে, সেই জন্য। তো আমরা দেখি নেক্সট স্লাইড। এটা হলো জীববিজ্ঞান, এই যে 5 নাম্বার। আগে এতক্ষণ যত কথা বলছি সেগুলো সব মিলাইয়া কি 5 নাম্বার, তাহলে বুঝতে পারছেন তো? বঙ্গোপসাগর থেকে আপনি মানিক মুক্তা সেচন করতে হবে, অনেকগুলা টপিক, তার মধ্যে থেকে মাত্র 5টা প্রশ্ন। অতএব প্রচুর পড়ালেখা করতে হবে, এবং আমি যে সবগুলোতে হাইলাইট করলাম এগুলাকে জোর দিবেন। আমি কিন্তু লেকচার শেষে কিছু প্রশ্ন, নমুনা প্রশ্ন দেখাবো আপনাদেরকে। আচ্ছা, এবারে আসেন আমরা জীববিজ্ঞানী হয়ে যাই। এখন আমি এতক্ষণ ছিলাম ফিজিক্স এবং কেমিস্ট্রির টিচার, এবারে আমাকে পাবেন জীববিজ্ঞানী হিসেবে, না? বায়োলজিতে আমরা দেখি কি অবস্থা আছে। এখানে দেখেন জীববিজ্ঞান বিষয়ক ধর্ম, এখানে কিন্তু কিছু বিজ্ঞানীর নাম আছে, তাদের কন্ট্রিবিউশন আছে, কে কি করছে। যেমন এখানে একটা জিনিস দেখেন, আমি সাথে সাথে একটা উদাহরণ দিয়ে দিই আপনাকে। নোমেনক্লেচার কোথায় যেন দেখলাম, নামকরণ, এই যে নোমেনক্লেচার মানে দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ মানে কি? জীববিজ্ঞানে যে সকল উদ্ভিদ এবং প্রাণী আছে তাদের নামের বৈজ্ঞানিক নাম বলা হয় আর কি। যেমন আমরা যে ম্যান বলি, আমরা তো মানুষ, ম্যান ওমেন, না? আমাদের একটা সায়েন্টিফিক নাম আছে, জানেন নাকি? মানুষের বৈজ্ঞানিক নাম কি? কমন একটা প্রশ্ন প্রায়। হোমো সাপিয়েন্স। এই যে হোমো লেখেন আর সাপিয়েন্স, দুইটা নিচে আলাদা আলাদা দাগ দিছি, খেয়াল করছেন? আর যদি ছাপার অক্ষর হইতো এটা ইটালিক ফরম্যাটে হতো, ইটালিক অক্ষরে। তো হাতে লিখতে গেলে তো অনেকের হাতের লেখা তো এমনি বাঁকা, তাহলে সবকিছুই হয়ে যাবে বাঁকা। এই জন্য এগুলো বোঝানোর জন্য হোমো সাপিয়েন্স। আমরা যখন ক্লাস নেব নোমেনক্লেচার কেমনে করা হয়, কিভাবে লিখতে হয় আমরা দেখব। তো হোমো সাপিয়েন্স এখানে দুইটা পদ আছে, একটা পদ একটা পদ, দুইটা পদ, এই জন্য এটার নাম হচ্ছে দ্বিপদ। দুইটা পদ আছে বলে এটার নাম দ্বিপদ। তো যে প্রসঙ্গে এই জিনিসটা আসছে সেটা হচ্ছে এই দ্বিপদ নামকরণের জনক বলে একজন বিজ্ঞানী আছে, একজন উদ্ভিদ বিজ্ঞানী নাম করা। ওনার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় দ্বিপদ নামকরণের জনক। যেভাবে আপনারা বায়োলজি বা জীববিজ্ঞানের জনক বলছেন কাকে? এরিস্টটলকে, না? পরমাণুবাদের জনক বলা হয় জন ডাল্টনকে, না? একইভাবে আর কি। আচ্ছা, তারপরে এখানে টিস্যু, কোষ, জেনেটিক্স, জীববৈচিত্র্য, অ্যানিমেল ডাইভার্সিটি, প্লান্ট ডাইভার্সিটি, অ্যানিমেল টিস্যু, অর্গান সিস্টেম, শালক সংশ্লেষণ, ভাইরাস, ব্যাকটেরিয়া। ভাই, এই দুইটা ইম্পর্টেন্ট প্রশ্ন জিনিস। আজকে এখান থেকে আমরা একটা প্রশ্ন পাবো। ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিয়ে এমন কোন বছর না যাদিন প্রশ্ন হয়, যে বছর প্রশ্ন হয়নি। এই দুইটা জিনিসের উপর খুব গুরুত্ব দিবেন। এরপরে আসা, যেমন একটা প্রশ্ন দিই আপনাদের, একটা উদাহরণ হিসেবে বলি। কোন রোগে, যেমন আপনাদের HIV নাম শুনেছেন না? HIV নাম শুনেছেন? হিউম্যান ইমিউন ভাইরাস, না? যেটা এইডস এর কারণ। এইডস নিজেও একটা সংক্ষিপ্ত শব্দ। এইডস এর পুরো নাম কি জানেন তো? কে বলতে পারেন? অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম। অর্থাৎ ইমিউনাইজেশন মানে কি? রোগ প্রতিরোধ ক্ষমতা। যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দে, জিরো বানায় দে এই ভাইরাসটা, HIV ভাইরাসটা। এই জন্য এইডস কিন্তু একটা রোগ নয় আসলে। এটা জানেন এটা কি? এটা জিরো ইমিউন হয়ে যায়, আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা শূন্য করে ফেলায়। তাহলে আপনার ডায়রিয়া, সাধারণ ডায়রিয়া হলে, কলেরা হলে বা সাধারণ জ্বরের থেকেও আপনি মারা যেতে পারে। কারণ আমাদের চারপাশে তো ভাইরাস ব্যাকটেরিয়া ভর্তি। আমরা যে এনভায়রনমেন্টে বসবাস করি, যে পৃথিবীতে বসবাস করি, প্রচুর ভাইরাস ব্যাকটেরিয়া অণুজীব আমাদের চারপাশে ঘিরে রাখছে আমাদেরকে। তা আমাদের সৌভাগ্য হলো যে সৃষ্টিকর্তা আমাদের রক্তের মধ্যে কি দিয়ে দিছে? অণুচক্রিকার নাম শুনেছেন না? WBC, শ্বেতকণিকা, অণুচক্রিকা, এগুলোর নাম শুনেছেন তো, না? এদের রোগ প্রতিরোধ করে, এরা রোগকে, ভাইরাস ব্যাকটেরিয়া শরীরে ঢুকলেই আক্রমণ করে মারা ফেলায়, এবং আমাদের শরীরে তার অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডি তৈরি করতে, অ্যান্টিবডিটা ধ্বংস হয়ে যায় বলে যে কোনো একটা ব্যাকটেরিয়া আক্রমণ করলে মানুষ মারা যায়। এটা হচ্ছে এইডস।
ওই এইচআইভি ভাইরাসের কারণে হয়। আর আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভাইরাস শব্দের বাংলা জানেন নাকি? ভাইরাস শব্দের বাংলা হচ্ছে বিষ। ভাইরাস শব্দের অর্থ হলো বিষ, মানে 20 না, বরিশিকের বি, মদিনার শ, পয়জন। এটা হচ্ছে একটা অকোষীয় প্রাণী। অকোষীয় প্রাণী বুঝেন তো, আমাদের তো জীব দেহে অনেক রকমের কোষ আছে, বিশাল বিশাল কোষের ভান্ডার, টিস্যু লইয়া আমাদের একটা দেহ গঠিত উদ্ভিদ প্রাণীর, কিন্তু ভাইরাসের মধ্যে কোনো কোষ নাই। আর ব্যাকটেরিয়া হচ্ছে আদি কোষ বিশিষ্ট, সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না। এই জন্য ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে প্রায় প্রশ্ন আসছে। এখন এখান থেকে আরো কিছু প্রশ্ন, যেমন মজার মজার প্রশ্ন আছে, কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ, কোনটি ভাইরাস গঠিত রোগ, এই রোগ কি কারণে হয়, কোন ভাইরাসের কারণে হয় না। আমরা যখন পড়বো তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট টপিক, মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন হয়, প্রত্যেক বছরে হয়। আচ্ছা, এখন আসেন এই যে ফুল ফল পরাগায়ন, এইগুলা প্রায় আসে এখান থেকে। ফুল, একবীজপত্রী, দ্বিবীজপত্রী উদ্ভিদ, কোনটার পরাগায়ন কার মাধ্যমে হয়, যেমন পতঙ্গ পরাগী, বায়ু পরাগী, নাম শুনেছেন, পানি পরাগী। পরাগায়ন কাকে বলে জানেন নাকি? এই যে এখন দেখছেন পেঁয়াজের বীজ উৎপাদনের সময় কৃষকেরা মাঠের মধ্যে একটা ফুলের সাথে আরেকটা ফুলকে লইয়া একটাতে ঘষে দিচ্ছে, অথবা কুমড়া ফুল একটা স্ত্রীলিঙ্গ ফুল, একটা পুরুষলিঙ্গ ফুলে ফুঙ্কেশ্বরণ একটাতে স্থাপন করে পরাগায়ন ঘটাচ্ছে না, নাহলে ফল উৎপাদন হবে না, বীজ উৎপাদন হবে না। তো এই যে এই ব্যাপারটাকে বলা হয় পরাগায়ন। এই পরাগায়ন নানাভাবে হয়। কেমনে হয়? পতঙ্গের মাধ্যমে। যে মৌমাছি দেখছেন না, মধু খাইতে যায় না, মধু সংগ্রহ করতে যায়, কিন্তু পায়ের সাথে পরাগরেণু লেগে যে যখন আরেকটা ফুলে বসে, তখন ওই পরাগরেণুটা পুংকেশর স্ত্রীকেশরের মধ্যে, স্ত্রীকেশর পুংকেশরের মধ্যে স্থাপিত হইয়া পরাগায়ন ঘটে, ফলে ফসল হয় আমাদের। কিছু আছে বায়ু পরাগে, বাতাসের মাধ্যমে হয়। অনেক উদ্ভিদ আছে, যেমন ধানের পরাগায়ন কিন্তু বাতাসের মাধ্যমে। ধানের ফুল যখন আসে, ছোট ছোট সূক্ষ্ম অনেক হালকা পরাগরেণু তৈরি হয়, এগুলো বাতাসে কি হয়, উড়ে যাইয়া এক ফুলের থেকে আরেক ফুলে যায় পরে। এটাকে বলা হয় বায়ু পরাগীর। একটা উৎকৃষ্ট উদাহরণ হলো ধান। এরপরে পানি পরাগীও আছে, শাপলা, শালুক, ঢেউর মাধ্যমে, পানির মাধ্যমে পরাগরেণু পরে আরেক ফুলের সাথে লেগে যায়, লাগলে ওখানে পরাগায়নটা ঘটে। এরকম নানা জিনিস, মজার মজার জিনিস আছে। একটা আছে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলা হয়। জরায়ুজ অঙ্কুরোদ্গম মানে কি, মাতৃগর্ভের মধ্যে ইয়াটা ঘটে যায়, এই জার্মিনেশনটা হয়ে যায়। যেমন আপনি খেয়াল করেন কাঁঠাল, অনেক সময় বেশি পাকনা কাঁঠাল কিনলে আপনি খেয়াল করছেন কিনা, কাঁঠালের কোষ ভিতরে যে বিচিটা থাকে, এটার ভিতরে কিন্তু শিকড় গজায় দেয়, খেয়াল করছেন? তাহলে সেটা হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলা হয় আর কি। এরপরে এখানে আরো অনেক মজার মজার জিনিস আছে, ব্যক্তবীজি, নগ্নবীজি, আবৃত্তবীজি, গুপ্তবীজি, নানা রকমের বীজ আছে, নানা রকমের ফল আছে। কোন কোন ফল আছে উলঙ্গ, খালি বীজে ধরে, ঠিক না, তার বাইরে কোনো আবৃত অংশ নাই। যখন এগুলো পড়াবো তখন ইনশাল্লাহ এগুলো বলবো। রক্ত এবং রক্তের কণিকা থেকে প্রশ্ন হয়, বিশেষ করে রক্তের গ্রুপগুলো আছে না, AB-O, এই পদ্ধতি থেকে বলা হয় আরএস ফ্যাক্টর দিয়ে। এটা আমরা কোনটায় কে দিতে পারে, কে সর্বজনীন কে সর্বজনীন দাতা, না, খুব মজার মজার প্রশ্ন আছে। এটা মনে রাখার জন্য সহজ একটা পদ্ধতি আছে, আমি মনে রাখছিলাম যে ও যে রক্তটা, সেটা হচ্ছে ও বানান করতে, ডোনার বানান করতে ও লাগে, কিন্তু DONOR, এখানে ও আছে না। তাহলে ও রক্ত, যেটা ও গ্রুপের যে রক্ত, সেটা হচ্ছে সর্বজনীন দাতা, আর AB হলো সর্বজনীন গ্রহীতা। মানে যে কোনো গ্রুপের রক্ত নিতে পারে যারা, সেটা হচ্ছে AB। আর যে কোনো গ্রুপের রক্ত, যে কাউকে রক্ত দিতে পারে, তারা হচ্ছে O। হ্যাঁ, ও হচ্ছে সর্বজনীন দাতা। মানে যে কাউকে রক্ত দিতে পারে। কিছু বলছিলেন? পজিটিভ নাকি নেগেটিভ? ও পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ, নেগেটিভের সাথে পজিটিভ দেওয়া হয় না, ডাক্তাররা এটা টেস্ট করে তখন নেয় আর কি। বুঝতে পারছেন না? আরএস ফ্যাক্টর আছে, আরএস ফ্যাক্টরের ইতিহাস আছে আবার।
সেটা হলো রেসাস নামক একটা বানরের থেকে একটা ফ্যাক্টর ব্লাড টেস্ট করে পজিটিভটা নেগেটিভ বাইর করে ফেলা সেকেন্ডের মধ্যে, দেখছেন না? তারা যে কেমিক্যালটা ব্যবহার করে এটার মধ্যে আরএস ফ্যাক্টর আছে, সেটা দিলেই তারা রক্তের ইয়া দেখে বুঝতে পারে যে এটা পজিটিভ না নেগেটিভ। আচ্ছা, আমাদের সাধারণ রক্তচাপ কত জানেন তো? স্ট্যান্ডার্ড কত রক্তচাপ? প্রেসার স্ট্যান্ডার্ড 120। 120/80। উল্টা বলবেন না, 120/80। একটাকে বলা সিস্টোলিক, একটাকে বলা ডায়াস্টোলিক। সিস্টোলিক মানে সংকোচন, হৃৎপিণ্ডের যখন সংকোচন হয় এটাকে বলা সিস্টোলিক, আর যখন প্রসারণ হয় এটাকে বলা ডায়াস্টোলিক। যাই হোক, এগুলো পরে আমরা জানবো। আজকে তো আপনাদের শুধু আইডিয়া দিচ্ছি, আজকে কিন্তু আমি পড়াচ্ছি না, মূলত ওরিয়েন্টেশন ক্লাস ছিল। তারপরেও আমি কেউ তো হয়তো আগামী ক্লাসে নাও আসতে পারে, সেই জন্য আমি কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি আর কি। এরপরে রক্ত সঞ্চালন বললাম। হৃৎপিণ্ডের, মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ জানেন? কয়টা আছে, ভাগ আছে? মানুষ হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, হৃৎপিণ্ডে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট প্রাণী। 2টা অলিন্দ, 2টা নিলয়ে থাকে। শুনছেন না? না, হ্যাঁ। ব্যাঙের হচ্ছে 3 প্রকোষ্ঠ, ব্যাঙের হচ্ছে 3 প্রকোষ্ঠ, আর স্তন্যপায়ীদের ম্যাক্সিমাম স্তন্যপায়ীর হলো 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আচ্ছা, আর আমাদের বিভিন্ন প্রকার হৃদরোগ তো আছে, জানেন, ব্রেন স্ট্রোক করে কিভাবে করে এগুলো আমরা দেখব পরে। স্নায়ু, এখান থেকে সাধারণত আসে যে ব্রেনের যে স্নায়ুগুলো আছে, 10 জোড়া করটিক স্নায়ু, নাম শুনছেন কিনা জানি না। কোনোটা দেখার কাজ করে, কোনোটা শোনার কাজ করে, না কোনোটা বুদ্ধিমত্তার কাজ করে, কোনোটা ক্ষুধার কাজ করে। এই স্নায়ুর ক্লাসিফিকেশনটা আমরা যখন স্নায়ুর ক্লাস নেব ওই ক্লাসে এইটা পাইছি এতক্ষণ বাদে। খাদ্য ও পুষ্টি, কোন পদার্থে কোন বস্তুতে কি আছে, কোন ভিটামিন আছে, প্রায় একটা কোশ্চেন হয় খাদ্য পুষ্টি থেকে, যে ভিটামিন এ সমৃদ্ধ খাবার কোনটি, ভিটামিন সি সমৃদ্ধ খাবার কোনটি, কোনটিতে ভিটামিন ডি পাওয়া যায়, কোনটিতে ই পাওয়া যায়, ই এর কাজ কি, বি এর কাজ কি। বি এর আবার ক্লাসিফিকেশন আছে, বি কমপ্লেক্স বলে না মানুষে, B1 থেকে B12 পর্যন্ত, না? এক একটার এক একটা কাজ এবং এক একটার একটা নাম আছে। আবার কোনোটার নাম থায়ামিন, সায়ানাকোলামিন, না রেটিনল, যেমন ভিটামিন এর আরেক নাম হচ্ছে রেটিনল, সি এর আরেক নাম হচ্ছে স্করবিক অ্যাসিড, না? সি যেমন লেবু, কমলা, শাকসবজি, প্রচুর ভিটামিন সি আছে। ভিটামিন সি এর একটা ইম্পর্টেন্ট অভাবে একটা রোগ হয়, জানেন তো? না, এটা কমন একটা প্রশ্ন প্রায় আসে। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারবি। স্কারবি, হ্যাঁ। স্কারবি কিসের রোগ? দাঁতের মাড়ির প্রদাহজনিত একটা রোগ, না? আর ওই যে ভিটামিন ডি এর অভাবে একটা রোগ হয়, নাম করা রোগ, বাচ্চাদের হয় বিশেষ করে, রিকেটস। সূর্যের আলো। হ্যাঁ, রিকেটস রোগ হয় ভিটামিন ডি এর অভাবে, মানে হাড্ডি চিকন হয়ে যায়, বাঁকা হয়ে যায় বাচ্চাদের ভিটামিন ডি এর অভাব হলে। আগে প্রচুর বিকলাঙ্গ শিশু দেখবেন ল্যাংড়ায় হাঁটতে যায়, খরায় হাঁটতে যায়, পা বাঁকা হয়ে গেছে। এগুলো তো আগে তো মানুষ এত সচেতন ছিল না, এই কারণে এইসবগুলা বেশি দেখা যেত। এখন কিন্তু এরকম নাই। তবে এখন যেটা হচ্ছে খাদ্যের দূষণের কারণে অটিস্টিক বেবি, খুব বুদ্ধি প্রতিবন্ধী বা নানা অঙ্গহানি হইয়া নানা শিশু জন্মগ্রহণ করতেছে। হাসপাতালে গেলে বোঝা যায় যে বাংলাদেশে কি পরিমাণ পেশেন্ট আছে। আচ্ছা, তারপরে আসেন খাদ্যের ভিটামিনের কথা বললাম, এটা খুব ভালো করে পড়বেন। মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি বুঝছেন তো? না, এই যে ভাইরাস ব্যাকটেরিয়ার কথা কিছুক্ষণ আগে বললাম, নানা রকম সিরামগুলার কথা বলবো আমরা এখানে আইসা, যে আপনার বৃদ্ধি হওয়ার জন্য হরমোনগুলোর কথা আমরা বলবো, না? তারপরে এখানে আরেকটা জিনিস আছে, প্লান্ট নিউট্রিশন। মানুষের যেমন পুষ্টি লাগে, উদ্ভিদেরও কিন্তু পুষ্টি লাগে। পুষ্টি ছাড়া তো কোনো কিছুই বাঁচে না, না? সুষম খাদ্য কাকে বলে জানেননি? খাবারের যে 6টি খাদ্যে উপাদানে যে খাবারের পরিমাণ হ্যাঁ, 6টি উপাদান থাকে, সেটা হচ্ছে সুষম খাদ্য। দুধ একটি উৎকৃষ্ট সুষম খাদ্য, ঠিক না? খাদ্যের মেইন 6টি উপাদানে তার মধ্যে পাওয়া যায়। এইভাবে উদ্ভিদের নানা উপাদান লাগে পুষ্টির জন্য, এবং এগুলোর অভাবে নানা রকমের রোগ হয় উদ্ভিদেরও। পাতা হলুদ হয়ে যায়, গাছ মরে যায়, কোনো অংশটা সাদা হয়ে গেছে, না? গায়ের মধ্যে ফাঙ্গাস জন্মায়, ছত্রাক জন্মায়। এইগুলা আমরা দেখবো যে অংশে, সেটা হচ্ছে প্লান্ট নিউট্রিশন। উদ্ভিদের নানা রোগ আছে, তাদের প্রতিরোধ করার জন্য নানা সার,
নানা পদার্থ, নানা ধাতু ইত্যাদি জিনিস আমরা ব্যবহার করব। পরাগায়নের কথা কিছুক্ষণ আগে কিন্তু বলে ফেলছি যে পরাগায়ন হচ্ছে এক ফুলের পরাগরেণু আর এক ফুলে স্থাপন করা। এই যে আধুনিক পদার্থবিজ্ঞান, যেটা হচ্ছে লাস্ট, এখান থেকে 5 নাম্বার আসে। পৃথিবী সৃষ্টির ইতিহাস, কসমিক রে, ব্ল্যাক হোল, হিগের কণা। এই যে হিগের কণা নিয়ে আজকে একটা এমসিকিউ আছে, আপনাদের সাথে শেয়ার করব পরে। বায়ুমণ্ডল, টাইট বায়ুমণ্ডল, টেকটনিক প্লেট। টেকটনিক প্লেটের নাম শুনছেন? জি স্যার, শুনেছি তো। এই যে সুনামির কথা তো কেউ ভুলে নেই এখন পর্যন্ত। কত সালে জানি সুনামিটা হলো? 2002 বা 3 এর দিকে। যে টেকটনিক 2005 সালে 2005-এ না? হ্যাঁ, আমি তখন ওই যে 7 না আরো আগে, 4 বা 5-এ হবে। কারণ হলো তখন আমি আমার বিসিএস পরীক্ষা হয়, বিসিএস এ আমি জয়েন করি 2005-এ। তো আর আগে আমি টেকনিক্যাল কলেজে ইনস্ট্রাক্টর ছিলাম। তো টেকনিক্যাল কলেজে থাকতে 2005-এর জুন পর্যন্ত আমি টেকনিক্যাল কলেজে ছিলাম, তখন হয়েছে। তাহলে বোঝা যায় 2005 বা তার আগে। আচ্ছা, তারপরে আমরা এখানে টেকটনিক প্লেট আছে, সাইক্লোন, সুনামি, বিবর্তন। এই যে একটা ইম্পর্টেন্ট জিনিস পাইলাম। আর একটা ইম্পর্টেন্ট জিনিস বায়ুমণ্ডল, নিয়মিত বায়ু, অনিয়মিত বায়ু। আজকে একটা প্রশ্ন আছে বায়ুমণ্ডল থেকে, ওইটা আমরা দেখব। এর ফলে ব্ল্যাক হোল, এটা নিয়ে কথা বিস্তারিত জানবেন। হিগ কণা কি জিনিস আমরা দেখব। এরপরে আরেকটা যেটা না জানলে সর্বনাশ হয়ে যাবে, রোগের কারণ ও প্রতিকার। খুবই ইম্পর্টেন্ট জিনিস। কিছুক্ষণ আগে বলছিলাম পানিবাহিত রোগ, বায়ুবাহিত রোগ না? যেমন পানিবাহিত একটা রোগের নাম বলুন তো। কলেরা, ডায়রিয়া না? এবং এগুলা কি ব্যাকটেরিয়া গঠিত না? কলেরা, ডায়রিয়া এগুলা কি ব্যাকটেরিয়া গঠিত না ভাইরাস গঠিত বলেন তো? ভাইরাসের ব্যাকটেরিয়া। মনে রাখবেন, একটা সূত্র আছে আমার কাছে, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমি শিখছিলাম, মুখস্থ করছিলাম। জনিকটা হুদুডিয়াগোসি, সব রোগকে একসাথে নিয়ে আসছি। জনিকটা হুদুডিয়াগোসি। হাইটে লাগেন স্যার, দেখা যাচ্ছে না ওখানে। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাকে। এখানে কি দেখা যায় না? এই হলুদের মতো বোঝা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এখানে লিখি। হ্যাঁ, জ দন্তা নরসিংহের নি ক ট আকার টা। এগুলো আমি যখন পড়াবো তখন তো বিস্তারিত বলবো। হুদু ডিয়াগোসি, ডিয়াগোসি। এইখানে প্রত্যেকটা শব্দ এক একটা রোগ। প্রথমটা কি? যক্ষা। দ্বিতীয়টা কি? নিউমোনিয়া। তৃতীয়টা কলেরা, টাইফয়েড, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, ডিপথেরিয়া, আমাশয়, গনোরিয়া, সিফিলিস। দেখছেন, এইগুলোর ভিতর থেকে কিন্তু এমসিকিউতে আসে যে তাহলে এগুলো সবগুলো কিসের জন্য হয়? ব্যাকটেরিয়ার জন্য হয়। এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ। তাহলে আপনি জনিকটা হুদুডিয়াগোসি মনে রাখলে নিচের কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ বা নিচের কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ নয়, এর গুলো মনে রাখলে এর বাইরে খুব বেশি আসে না, এর বাইরে এগুলো জানার দরকার নাই। তাহলে একটা সহজ প্রশ্ন আপনার জানা হয়ে যায়, প্রায় পরীক্ষাতে আসে যে নিচের কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ, কোনটি পানি গঠিত রোগ, বা কোনটি বায়ু দ্বারা দূষিত হয়, নানা কারণে হয়। এবং ওই যে সার্স ভাইরাস খুব ইম্পর্টেন্ট, কোভিড। এরপরে আপনার যে বাদুরের যেটা হয়, কি জানি এটা, খেজুরের রস, নিপা। এই ভাইরাস গঠিত এগুলা কোনটা কি কারণে হয়, ভাইরাসটার নাম কি, এগুলো সব মুখস্থ রাখতে হবে আমাদের। কোনটি সংক্রামক রোগ, যেমন এইডস কি সংক্রামক রোগ কিনা বলেন তো? শুধু ব্লাড ট্রান্সফিউশন হলে সংক্রামক হবে, এর বাইরে আর যৌন এবং রক্ত আর অন্য কোনো ভাবে এটা সংক্রমিত হয় না। এই জন্য এটা জানা দরকার। এরপরে মা ও শিশু স্বাস্থ্য 6টি টিকা আছে না? আমরা যে জন্মের পরে ইপিআই এর নাম শুনেছেন? ইপিআই আজকে একটা এমসিকিউ আছে, হ্যাঁ, ওখানে আমরা দেখবো ইপিআই এর পুরো মিনিং নিয়ে আমরা আজকে দেখবো।
এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশনস, টিকা দেওয়ার জন্য সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। জন্মের পর পরে বাচ্চাদেরকে 6টা কয়টা টিকা দিতে হয় না, কয় মাস পর পর, এগুলো তো আপনারা জানেন। ওগুলোর থেকে একটা প্রশ্ন অনেক সময় হয়। এইচআইভি, টিটেনাস, এইডস, এগুলো নিয়ে আমি একটু করে বলছি আপনাদেরকে। ভ্যাকসিনেশন, জোয়ার ভাটা। এই যে আরেকটা জিনিস পাইছি, কালচার গুলা নিয়ে এই জায়গা থেকে একটা প্রশ্ন হয়। আজকে আমরা একটা প্রশ্ন এমসিকিউতে দেখব, খুবই ইম্পর্টেন্ট। একটার নাম বললাম এপিকালচার, আরেকটাকে বললাম কি সেরিকালচার, আরেকটাকে বললাম পিসিকালচার, হর্টিকালচার, এরকম অনেক আছে। ইম্পর্টেন্ট কয়টা এখানে দিছি আর কি আপনাকে। এপিকালচার মানে কি বলেন তো? কি চাষ করা? কালচার মানে চাষ করা। এখানে টিস্যু, মৌমাছি, মৌমাছি চাষকে বলা হয় এপিকালচার। আর মাছের ইংরেজি কি? ফিশ। তাহলে মনে রাখতে একটা সহজ হলো, পিসিকালচার মানে হচ্ছে মাছ চাষ বিদ্যা। একইভাবে হর্টিকালচার, খেয়াল করছেন? হর্টিকালচার হচ্ছে উদ্যান বিদ্যা বা বাগান বিদ্যা। এইভাবে আমরা সেরিকালচার একটা আছে, এখানে হয়তো 2-4টা এখানে উদাহরণ দিছি আর কি। এইভাবে আমরা অনেকগুলো কালচার, এখান থেকে প্রায় একটা প্রশ্ন হয়। সেরিকালচার মানে কি? রেশম পোকা যে চাষ করি আমরা, রেশম চাষ, ওই বিদ্যাটাকে বলা হয় সেরিকালচার। এই, শোনা যাচ্ছে না স্যার? হ্যাঁ, শোনা যাবে। এখন একটু মিউট ছিল, এটা কাজ করছিলাম। আচ্ছা ভাই, আমরা আবার আসছি অনলাইনে। দেখেন, এরপরে এখানে আমরা ডায়োড, ট্রানজিস্টর, আইসি, এগুলো একদম আমার শুরুর দিকে ইলেকট্রনিক্স একটা অংশ ছিল না, সেখানে কিন্তু বলে ফেলছি কিছু কথা। এখানে আপেক্ষিক তত্ত্বকে তত্ত্বা লিখে রাখছে। আপেক্ষিক তত্ত্ব, এটার জনক কে জানেননি? আপেক্ষিক তত্ত্ব বললে কার নাম মনে আসে? যার মনে আসে না তাকে বুঝতে হবে তারপর আধুনিক পদার্থবিজ্ঞানের সাথে তার পরিচয় নাই। আলবার্ট আইনস্টাইন। আইনস্টাইনকে না চিনলে হবে ভাই? এই আলবার্ট আইনস্টাইন হলো আপেক্ষিক তত্ত্বের জনক। ফোটন কণা, ফোটন কণা আর প্রোটন কণা প্যাচ লাগাই দে যারা সায়েন্সের না আর কি। ফোটন কণা হচ্ছে আলোর কণা, আর প্রোটন মানে হচ্ছে পদার্থের মূল কণিকা, ওই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো প্রোটন, আর এটা হলো ফোটন। এটার বানান হচ্ছে PHOTON, PHOTON, ফোটন। আচ্ছা, এখন আমরা কয়েকটা এমসিকিউ দেখব। এই যে 50তম BCS এর ইয়াতে আসছে, খেয়াল করেন। পারমাণবিক চুল্লিতে মডারেটরের প্রাথমিক কাজ হলো, এইটা জানা বড় কথা না। আমি জানতে চাই আজকে যে লেকচার নিলাম সে অনুসারে এই প্রশ্নটা কোত্থেকে আসছে, বুঝতে পারছেন? নিউক্লিয়ার রিঅ্যাকশন, ওই যে কিছুক্ষণ আগে ফিশন ফিউশনের কথা বলছিলাম, যে তেজস্ক্রিয়তার কথা বলছিলাম, ওই অংশ থেকে এই প্রশ্নটা আসছে যে বাংলাদেশের রূপপুরে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে না, এইখানে আমরা জ্বালানি হিসাবে কি ব্যবহার করি? যে এই অজুহাতে এখন ইরানকে আমেরিকা এবং ইসরায়েলে মারতে আছে, কি লেগা? কয় যে পারমাণবিক বোমা তৈরি করতেছে, ঠিক না? পারমাণবিক সমৃদ্ধ করতেছে তারা, এই ইউরেনিয়াম সমৃদ্ধ করতেছে। তাহলে ইউরেনিয়াম একটি তেজস্ক্রিয় মৌল। ইউরেনিয়ামের অনেকগুলো আইসোটোপ আছে, তার মধ্যে একটার নাম হচ্ছে ইউরেনিয়াম 235, যেটা চুল্লিতে জ্বালানি হিসাবে, পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসাবে ব্যবহার করে, শক্তি উৎপাদনের জন্য, বিদ্যুৎ উৎপাদনের জন্য না, মানে পজিটিভ কাজ যেগুলো হচ্ছে শক্তি উৎপাদনের জন্য, বিদ্যুৎ উৎপাদনের জন্য। আমরা তার পারমাণবিক বোমা তৈরি করার জন্য রূপপুরে ব্যবহার করতেছি না। আমরা কিসের জন্য? পারমাণবিক বিক্রিয়া ঘটায় প্রচুর তাপ উৎপাদন করা হয়। সেই যে তাপটা আমার কয়লা এবং গ্যাস দিয়া পানিকে বয়েল করতে হতো বা তাপ দিতে হতো, সেটা এখন আমার নিউক্লিয়ার রিঅ্যাকশন দিয়ে তাপটা তৈরি করে। এই হলো পার্থক্য। তাপ হলো আমার টার্গেট, এই তাপ তৈরি করার জন্য নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন হয়। দেখেন, মডারেটরের প্রাথমিক কাজ হলো অতিরিক্ত নিউট্রন শোষণ করা এবং চেইন বিক্রিয়া নিয়ন্ত্রণ করা। এটা হচ্ছে তার সঠিক উত্তর। নিউট্রন শোষণ করলে গিয়ে বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে, চেইন রিঅ্যাকশন বলা হয়। চেইন রিঅ্যাকশন মানে কি? যে রিঅ্যাকশনটা একবার চালু হলে তাকে আর কোনো কিছু বাইরে থেকে প্রয়োগ করতে হয়, শত শত বিক্রিয়া একসাথে অনুষ্ঠিত হয়। একটা নিউট্রন থেকে 3টা নিউট্রন, 3টা নিউট্রন থেকে 9টা নিউট্রন, এভাবে তৈরি হইয়া প্রত্যেকটা আবার ইউরেনিয়াম অ্যাটমকে আঘাত করলে এখানে বিশাল শক্তি উৎপাদন হয়। এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে চেইন বিক্রিয়া বা
এটার আরেক নাম হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া। এই একটা প্রশ্ন পাইলেন। দেখেন এপিকালচার কোন বিষয় নিয়ে আলোচনা করে, কি পারেন না? এটা উত্তর মৌমাছি। এই তো আপনারা পেরে গেছেন দেখতেছি। মৎস্য হলে বলতাম পিসিকালচার, ঠিক না? গুটি পোকা, রেশম পোকা হলে সেরিকালচার। লিথিয়াম আয়ন ব্যাটারি, এই যে আমরা কিছুক্ষণ আগে শক্তি রূপান্তর দেখছিলাম যে অংশটা, লিথিয়াম আয়ন ব্যাটারির সম্পর্কে কোন বিবৃতিটি মিথ্যা? প্রথমটা মিথ্যা, আর বাকিগুলো সব সত্য। এই যে এখানে নিকেল ক্যাডমিয়াম ব্যাটারির তুলনায় এদের ঘনত্ব বেশি, এটা মিথ্যা, ঘনত্ব কম। আপনারা যখন পড়বেন পাবেন এগুলা। এরপর যদি একটি গাড়ির গতি দ্বিগুণ করা হয়, গাড়িটির গতিশক্তি পূর্বের কত গুণ হবে? এটা আপনাদের জানার কথা না, যদি কেউ ভালো না হয় সে জানে না। বলেন তো কত গুণ হবে? গতিশক্তির সূত্র জানেন? হাফ এমভি স্কোয়ার। তো এখানে কি বলছে? বেগ, গাড়িটির গতিশক্তি পূর্বের গতিশক্তি কত? গাড়িটির বেগ গতি দ্বিগুণ করলে, মানে বেগ দ্বিগুণ করলে আর কি, এটাকে ডবল করে ফেললে, তাহলে দেখেন তো হাফ এম ইন্টু এখানে বি এর ডবল কত? 2b হোল স্কোয়ার। দেখেন তো কত হয়? হাফ ইন্টু এম, এখানে হলো 4 কি ভি স্কোয়ার হবে না হোল স্কোয়ার করলে? তাহলে কি থাকে? 4 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে হয়ে যাবে কত গুণ হয়েছে বলেন তো? গতিশক্তিতে সূত্র হাফ এম ভি স্কোয়ার ছিল, এখন তার আগে একটা 4 চলে আসে, 4 গুণ হবে। 4 গুণ কি আছে এখানে? আছে, এই যে এটা অ্যান্সার। তাহলে যার কাছে এই সূত্রটা জানা নাই তার দ্বারা তো এটা সম্ভব না, ঠিক না? আমরা যখন ফিজিক্স পড়াবো ইনশাল্লাহ এগুলো আমরা দেখব। এখানে অনেকগুলা এখন আপনাকে বলি শেষ করতে পারবো না। গ্রে হাইড্রোজেন আর গ্রিন হাইড্রোজেন নামে তো শোনেন না, ঠিক না? আপনার কি গ্রে হাইড্রোজেন আর গ্রিন হাইড্রোজেন নাম শুনেছেন আপা? কি রেবেকা আপা? আচ্ছা, হাইড্রোজেন যখন উৎপাদন হয় কোন প্রক্রিয়ায়? একটা ধরেন মিথেনের কথা বললাম, জৈব যৌগের সাথে যখন পানি বিক্রিয়া করবে তখন যে হাইড্রোজেনটা তৈরি হয় তার সাথে প্রচুর কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, এটাকে বলা হয় গ্রে হাইড্রোজেন। আর গ্রিন হাইড্রোজেন কোনটা? যখন ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা করে ফেলা। এখানে কিন্তু হাইড্রোজেন উৎপাদন হচ্ছে, কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় না। কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরিবেশের জন্য ক্ষতিকর না? এটাকে গ্রিন হাউস গ্যাস বলা হয়, জানেন তো? এই জন্য এটার নাম হচ্ছে, এই হাইড্রোজেনটা হচ্ছে গ্রিন হাইড্রোজেন। তাহলে এটি গ্রিন হাইড্রোজেন উৎপাদন করা সস্তা না এক্সপেন্সিভ? অবশ্যই এক্সপেন্সিভ, কারণ ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া তৈরি করতে হয়, তড়িৎ শক্তি লাগে, যন্ত্রপাতি লাগে, এই জন্য এটা এক্সপেন্সিভ। এটা সস্তা, এই কথাটা মিথ্যা। এতে কার্বন নিঃসরণ প্রায় শূন্য। কোন? গ্রে তুলনায় গ্রিনের, এটা সত্য, কার্বন নিঃসরণ হয় না। এটি সংরক্ষণ পরিবহন করা সহজ না, প্রতি একক আয়তনে শক্তির ঘনত্ব বেশি, এগুলো সব মিথ্যা। তাহলে এখানে সত্য কোনটা বলেন তো? এতে কার্বন নিঃসরণ শূন্য। এগুলো আমি জাস্ট আপনাদের স্যাম্পল হিসেবে দিলাম। এই যে ট্রানজিস্টরের কথা বলছিলাম ইলেকট্রনিক্সে, যে এনপিএন একটা ট্রানজিস্টর, তার চার্জ বাহককে, এই যে আপনাদের লেভেলের জন্য এটা অনেক কঠিন একটা প্রশ্ন। আপনাকে জানতে হবে এন কি, পি কি, তারপরে এখানে দুইটা এন আছে না? এন হচ্ছে যাদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, তাই সেই মুক্ত ইলেকট্রন এখানে দুইটা এনপিএন আছে, দুইটা এন আছে, তাহলে এখানে মুক্ত ইলেকট্রন বেশি, অতএব এখানে ইলেকট্রন হবে আধান বাহক হিসাবে, প্রধান আধান বাহক হবে কে? ইলেকট্রন। আর পিএনপি, আর এটার উল্টা একটা আছে পিএনপি, সেটার ক্ষেত্রে হবে হোল। পিএনপির ক্ষেত্রে কি? হোল। আর এনপিএন এর ক্ষেত্রে ইলেকট্রন। পরীক্ষাতে যে এটা আসবে এমন কোনো কথা না, এটাও তো আসতে পারে। অতএব সেক্ষেত্রে আমরা সতর্ক হয়ে বিস্তারিত জানবো। এখানে কোনটা হবে? বায়ু। কিছুক্ষণ আগে আমরা বায়ুমণ্ডল নিয়ে বলছিলাম কথাবার্তা, বায়ু প্রবাহ নিয়ে কথা বলছিলাম না, যে কোন সময় কোন বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়। এটার উত্তর হবে উত্তর আর দক্ষিণ। কোভিড-19 জন্য কি টিকা কিভাবে তৈরি হয় বা টিকা কিভাবে কাজ করে বলেন তো? এখানে কোনটা আপনাদেরকে, যে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, আরএনএ ডিএনএ নাম শুনছেন তো না? কোষের খুব সবচেয়ে দুইটা গুরুত্বপূর্ণ উপাদান, একটা এমআরএনএ, একটা আরএনএ, মেইনত একটা আরএনএ আর একটা হলো ডিএনএ। ডিএনএ মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ মানে রাইবো নিউক্লিক অ্যাসিড। এই দুইটা কিন্তু পরীক্ষাতে প্রায় আসে। ডিএনএ কি, আরএনএ কি, কোনটি আরএনএ ভাইরাস, কোনটি ডিএনএ ভাইরাস না? পৃথিবীতে বস্তুর ওজন পৃথিবীর কোন স্থানে সবচেয়ে বেশি? এটা তো আপনারা পারেন, কমন প্রশ্ন, প্রায় আসে।
কোথায় অভিকর্ষ স্তরের মান সবচেয়ে বেশি? এইভাবেও আসতে পারে পরীক্ষাতে প্রশ্নটা। কোথায় বেশি বলেন তো? মেরু অঞ্চলে। পৃথিবী কেন্দ্র শূন্য, পাহাড়ের উচ্চতায় গেলেও কমবে, নিরক্ষীয় অঞ্চলেও কমবে, শুধু মেরু অঞ্চলে বাড়ে। কারণটা কি? এই যে দেখেন, একসাথে আপনাদের ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছে। পৃথিবী কিন্তু গোল না। কিরকম গোল? কমলা লেবুর মতো, একটু চ্যাপ্টা টাইপের গোল, ঠিক না? তাহলে এখানে একটা মেরু থাকে, উত্তর মেরু, দক্ষিণ মেরু। দেখেন এদিকে দূরত্ব কম। পৃথিবীর কেন্দ্র যদি এটা, এখান থেকে দূরত্ব কম না, এদিকে দূরত্ব বেশি না? তাহলে এখানে জি এর মান বেশি। দুই মেরুতে জি এর মান, যেহেতু দূরত্ব কেন্দ্র থেকে দূরত্ব কম, সহজভাবে ব্যাখ্যা করতেছে, আরো বহুত কারণ আছে। তাহলে জি এর মান এখানে বেশি। কোথায়? মেরুতে। তাই মেরুতে জি এর মান বেশি হলে ওজনও বেশি হবে। কারণটা কি? ওজন সমান কি? ওজনের একটা সূত্র আছে, জানেন কিনা? এমজি। ভরকে ধরেন 5 কেজি একটা বস্তুর ভর, জি এর মান 9.8, এটাকে গুণ করলে যা হবে সেটা হচ্ছে তার ওজন। একইভাবে জি এর মান যদি বেড়ে যায় তাহলে কি ওজন বেড়ে যাবে না? তাহলে মেরু অঞ্চলে জি এর মান বেশি, ওজনও বেশি হবে। তাহলে বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায় হবে? উত্তর কি হবে? মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে। এইভাবে ইনশাআল্লাহ, এগুলো তো আপনাদের স্যাম্পল দিচ্ছি। এই যে কোন বাঙালি কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণা করে, কিছুক্ষণ আগে বলছিলাম, মনে আছে? জামাল নজরুল ইসলাম। হ্যাঁ, এই তো আপনারা পারেন, এই তো বিসিএস এ পাস করে ফেলছেন। কে কেউ আপনারা পারেন না? ইনশাআল্লাহ দিস ইজ দ্য স্টার্টিং অফ দ্য জার্নি। আমরা অনেক দূর যাব, অনেক কিছু জানবো ইনশাআল্লাহ। এইটা না, আমরা বিসিএস না, আরো ভালো কিছু আমাদের হবে। লেগে থাকেন। ভাইরাস সম্পর্কে কোন বিবৃতি সঠিক? কোন স্টেটমেন্টটা সঠিক ভাইরাস সম্পর্কে বলেন তো দেখি, হিসাব করে। এই যে এদের জেনেটিক উপাদান হচ্ছে ডিএনএ, আরএনএ থাকে। আরএনএ ভাইরাসও আছে, ডিএনএ ভাইরাসও আছে। কাগজের প্রধান উপাদান কোনটি বলেন? সেলুলোজ, লিগনিন, রেজিন না সেলুলোজ। এই যে এটা, সেলুলোজই বললাম। হ্যাঁ বলছেন। সেলুলোজ চিনেন কিনা? উদ্ভিদের মধ্যে গ্লাইকোজেন থাকে, সেলুলোজ থাকে। তো কাগজ তৈরি করতে কাগজকে, গাছের ইয়াকে, গুড়িকে পাউডার বানাইয়া, পেস্ট বানাইয়া, তার মধ্যে সেলুলোজ যেটা আছে সেই অংশটাই কাগজে পরিণত হয় আর কি। আচ্ছা, কোনটি নিউক্লিয়াস, কোনটির দেহে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নাই? একটা এত বাজে প্রশ্ন, মানে এত ইজি প্রশ্ন। কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে মানুষের দেহে কোষ থাকে না, উদ্ভিদের দেহে নানা রকম কোষ আছে। যার কোষ আছে তার কিন্তু নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজমও আছে। যার কোষে নাই, যার বাপে দুনিয়াতে আসে না, তার সন্তান করতে কি হবে? ভাইরাস। এই যে রেবেকা আপার ভাই বিসিএস হয়ে গেছে ইনশাল্লাহ। কিরে ভাই, আপনাকে আরো চলে গেছে একজন। এখন আসছে শিমুল ইসলাম, আপনাদেরকে ওয়েলকাম করছি। আচ্ছা, রেবেকা আপা কই আছেন? জি ভাই আছি। কই আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছি না, ওখানে অ্যাটেন্ডেন্সের করে। আচ্ছা, আল্লাহ হাফেজ। দেখেন, যারা যাচ্ছেন হয়তো লম্বা সময় হয়ে গেছে, প্রথম দিনই ক্লাস তো, এই জন্য একটু লম্বা সময় নিলাম। হ্যাঁ, এইটা হলো একটা হাবল টেলিস্কোপের পরে যে আধুনিক যে টেলিস্কোপটা, এটার নাম হচ্ছে জেমস ওয়েব টেলিস্কোপ। না, অবলোহিত রশ্মির মাধ্যমে কাজ করে। অবলোহিত রশ্মি, মহাকাশে যে কসমিক রে আছে, অবিলোহিত রশ্মি আছে, সেগুলো ভেদ করে কাজ করতে পারে। এই যন্ত্রটার নাম হচ্ছে ওয়েব স্পেস টেলিস্কোপ। পরমাণু চুল্লিতে সচরাচর, যে কিছুক্ষণ আগে, এখনো গরম গরম রয়েছে কথাটা, যে কিছুক্ষণ আগে বলছিলাম পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। কে? কোনটাকে? ইউরেনিয়াম 235। এই আইসোটোপটা দেখছেন, ইউরেনিয়াম 238 একটা আছে, কিন্তু এগুলোকে আইসোটোপ বলা হয়। তার মধ্যে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি একটু এটা। একজন টাইপ 1, যেমন আমি হলাম টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট, এটা হলো টাইপ 1 ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে বক্তব্যটা কোনটা সঠিক বলেন? টাইপ 1 আর টাইপ 2 এটাই তো জানেন না ভাই। এগুলা হলো ইনসুলিনের আপনার অগ্নাশয়ে একটা কোষ আছে, নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটা কোষ আছে, স্থান আছে। কার কার বললাম? অগ্নাশয়, প্যানক্রিজের। ওইখান থেকে ইনসুলিন তৈরি হয়। ইনসুলিনটা যখন পর্যাপ্ত পরিমাণ কাজ করে না, সুগারকে বার্ন করতে পারে না, তখন রক্তের মধ্যে গ্লুকোজ বাইরে যায় না। তো এটাকে আমরা বলি ডায়াবেটিস। কোষের ইনসুলিন প্রতিরোধতা এটা না, এটা হলো এটা বিটা। বিটা কোষগুলি অটো ইমিউন ধ্বংসের কারণে অগ্নাশয় অপর্যাপ্ত ইনসুলিন তৈরি করে। মানে প্রথম যে ডায়াবেটিসটা হয়, এটা না হচ্ছে টাইপ 1, মানে কন্ট্রোলে চলে আসে ঠিক মতো ইয়া করতে পারলে। কোন টিস্যু হার্টকে সংযুক্ত রাখে? হার্টের সাথে পেশিকে আটকায় রাখে, সেটার নাম হচ্ছে কি বলেন? কোনটা এখানে বলেন তো? টেন্ডন। লিগামেন্ট।
হ্যাঁ, না, লিগামেন্ট হচ্ছে আরেকটা। লিগামেন্ট হচ্ছে আপনি দেখেন পায়ের মধ্যে দুইটা জয়েন্টের মধ্যে যে কানেকশন দেয় সেটা হচ্ছে লিগামেন্ট। গরুর যখন কোরবান দিই মনে হয় জানি ছিঁড়ে যাবে টানলে, খেয়াল করছেন? হারি সর্বনাশ, তিনজনে টানলো একটা হাড্ডি থেকে আরেকটা হাড্ডি আলাদা হয় না। কারণটা কি? সেখানে লিগামেন্ট বলে একটা পদার্থ আছে, ওইটা দিয়ে আঠার মতো লেগে থাকে। এখানে এটা হচ্ছে টেন্ডন। এমআরআই কোন কাজে কাজ করে বলেন? শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে। এমআরআই এর পুরো মিনিং জানেন তো? ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং। শক্তিশালী চৌম্বক ক্ষেত্র দ্বারা ইমেজ তৈরি করে। এটার ওয়ার্কিং প্রিন্সিপাল আছে। আমাদের শরীরের মধ্যে প্রোটন আছে, প্রোটনগুলোকে চৌম্বক দ্বারা ইয়া করে, সাজাইয়া তারপরে ইমেজটা তৈরি করে। এই যে 47তম বিসিএস এর একটা প্রশ্ন, কোন তরঙ্গের বেলায় কোনটি সত্য বলেন? আলোর বেগে গমন করে না তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যেটা, এটা আলোর বেগে চলে। হিগের কণা, এই যে আপনাদেরকে বলছিলাম কিছুক্ষণ পরে বলবো, সেটা হচ্ছে এখন সেই বিখ্যাত প্রশ্ন, আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আসছে, যে হিগের কণা প্রকৃতির সাথে কোন বিজ্ঞানীর নাম জড়িত? বাংলাদেশের একজন বিজ্ঞানীর নাম বলছিলাম, বলেন তো দেখি। এই জন সত্যেন বসু, এই জন্য বোস পার্টিকেল বলা হয়, বোস পার্টিকেল। ঢাকা ইউনিভার্সিটির টিচার, জি, বিখ্যাত টিচার। উনি আইনস্টাইনের সাথে কাজ করছে, বোস আইনস্টাইন থিওরি। আপনার যারা ফিজিক্স, ওনার নামে, তাই না? হ্যাঁ, ওনার নামে। কোন গ্যাস গ্রিন হাউস প্রতিক্রিয়া ঘটায়? এখানে একটা মজার জিনিস আপনাদেরকে বলে রাখি এক্সট্রা, যে এটাতে এখানে উত্তর হবে মিথেন। মিথেন গ্যাসটা হলো গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস মানে যেগুলো গ্রিন হাউস প্রতিক্রিয়া ঘটায় আর কি। আরেকটা মনে রাখবেন, জলীয় বাষ্প, এটা দিলে পরীক্ষাতে অনেকে এটাকে উত্তর দেয় না, এটাও কিন্তু গ্রিন হাউস গ্যাস। কারণ জলীয় বাষ্প তৈরি হইয়া আলো তাপকে প্রতিসরণ হতে বাধা দেয়, পৃথিবী থেকে তাপটা বিকিরণ হয়ে চলে যাওয়ার সময় বাধা দেয়, গ্যাসের মতো, অন্যান্য গ্যাসের মতো। এই জন্য এটা এক ধরনের গ্রিন হাউস গ্যাস, মনে রাখবেন। এটা হচ্ছে কি গ্যাস? জলীয় বাষ্প, কিন্তু গ্রিন হাউস। গ্রিন বানানটা আসলে আমরা দন্তান্ন দিয়ে রসিকে দিয়ে দিব আধুনিক বানান অনুসারে, ঠিক না? জানেননি বিদেশি শব্দের বাংলা উচ্চারণ রসিকার হয়, গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, এগুলো আমরা পড়লে পারবেন, এগুলো খামাকা। এইটা একটা মজার প্রশ্ন দেখেন তো, সোডিয়ামে কিন্তু আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আমি যখন পড়ি, একবার ল্যাবে আগুন লেগে গেছিল। এই সোডিয়াম ধাতুটাতে যখন জলীয় বাষ্পের সংস্পর্শে আসে, রাসায়নিক বিক্রিয়া হলে আগুন ধরে যায়। এই জন্য সোডিয়ামকে কেরোসিনে রাখা, কেরোসিনের নিচে ডুবে রাখতে হয়, যাতে এই জলীয় বাষ্পের বা পানির সংস্পর্শে আসতে না পারে। ইপিআই কিছুক্ষণ আগে বলে ফেলছি না, ওই যে টিকা দান কর্মসূচি, যেটা এই যে এক্সটেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, 2000 স্থলাভিষিক্ত হয় কোনটা বলেন? এই যে এটা কিছুক্ষণ আগে জেমস ওয়েব যে টেলিস্কোপ, সেটা আমরা পরে আসলাম। কিউআর কোড নাম, কিউআর কোড মানে কি বলেন তো? কুইক রেসপন্স না? এইটা কেমনে করে? আমরা যে সুপার স্টোরে গিয়ে মালামাল কিনেন, দেখছেন না, তারা যে দাম হিসাব করে, মেশিন একটা দিয়ে টাস করে এটা কিউআর কোড রিডিং করে। ও যে বারকোড দেওয়া থাকে, বারকোড গুলার এক একটার মধ্যে একটা ইনফরমেশন আছে। এই ইনফরমেশন গুলা এই অপটিক্যাল রিডিং এর মাধ্যমে সে পাঠ উদ্ধার করতে পারে। দাম কত, এক্সপায়ার ডেট কত, সবকিছু এটার মধ্যে লুকাই থাকে। যে মেশিন দিয়ে দেখা হয়, সেই মেশিনে অপটিক্যাল রিডিং এর মাধ্যমে, যেমন আপনার এমসিকিউ খাতা কাটি না, আপনাদের এমসিকিউ গুলা কাটা হয় না ওএমআর মেশিন দিয়ে, ওরকম আর কি। ইথার সম্বন্ধে কোনটি মিথ্যা? ইথার হলো আসলে একটি তরল পদার্থ। আগে আমাদের ওই যে ইথারের অস্তিত্বহীনতা প্রমাণ করেছে মাইকেলসন মর্লি নামক একজন বিজ্ঞানী, তার একটা পরীক্ষা দিয়ে। আগে মনে করা হতো যে কাল্পনিক একটা পদার্থ, যেটার ভিতর দিয়ে তরঙ্গ আকারে শব্দ সঞ্চালিত, এটা কিন্তু কোনো অস্তিত্ব এখন নাই। আইনস্টাইনের থিওরি আরো ভালোভাবে ইথারের অস্তিত্বহীনতা প্রমাণ করছে। আলট্রাসোনোগ্রাফিতে সাধারণত ব্যবহার করা হয় এই যে এই রেঞ্জটা, বিভিন্ন, ও সেখানে আরো বহুত কথা আছে। সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে কোন কাজে ব্যবহার হয়, হার্টের কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জ ব্যবহার করা হয়, বা অন্য কোনো অর্গানে, এক এক অর্গানে এক এক ধরনের ফ্রিকোয়েন্সি। মেগাহার্টজ বুঝছেন তো? মেগাহার্টজ মানে 10⁶ হার্টজ। 10⁶ হার্টজ সমান হচ্ছে 1 মেগাহার্টজ। বড় ধরনের ফ্রিকোয়েন্সি, এটা চিকিৎসাতে আলট্রাসোনোগ্রাফিতে ব্যবহার করা হয়। কোনটি শরীরে নাইট্রোজেন সরবরাহ করে বলেন? কোন খাবারটা খাইলে
শরীরে নাইট্রোজেন পায়। আপনাদের কি ধারণা? আমিষ জাতীয় খাবার, এখানে আমিষ জাতীয় খাবার বলতে এখানে তো আমিষ লিখছে, সবসময় আমিষ নাও থাকতে পারে। প্রোটিনের বাংলা হচ্ছে আমিষ। হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়া? কিছুক্ষণ আগে বলছিলাম ফিশন ফিউশন। হাইড্রোজেন বোমা যে তৈরি করে সূর্যের মধ্যে যে বিক্রিয়াটা ঘটে, এটা হচ্ছে ফিশন আর ফিউশন বিক্রিয়া। ফিউশন মানে দুইটা হালকা নিউক্লিয়াস জোড়া লাগা একটা ভারী নিউক্লিয়াস তৈরি করে, এটাকে বলা ফিউশন। এটা প্রচুর পরিমাণ শক্তি উৎপাদন হয়। সূর্য থেকে আমরা যে তাপ পাচ্ছি সেটা হচ্ছে ফিউশন বিক্রিয়া। ওইখানে হাইড্রোজেনের দুইটা আইসোটোপ ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করে। হিলিয়াম আর একটু ভারী, ওই দুইটার তুলনায় ডিউটেরিয়াম এবং প্রোটিয়াম, আরে ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, নাম শুনেছেন? শোনেন নাই? না শুনলে আজকে মনে রাখেন, প্রোটন, ডিউটেরিয়াম আর হলো ট্রিটিয়াম। এই ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম মিলাইয়া জোড়া লাগাইয়া, ফিউশন বা শব্দের অর্থ হলো জোড়া লাগানো, সোজা কথা। এই জোড়া লাগাই বললা আর প্রচুর শক্তি উৎপাদন হয়, সেটা হচ্ছে ফিউশন বিক্রিয়া। হাইড্রোজেন বোমা তৈরি হয় যে পদ্ধতিতে। কিউরিওসিটি কোথায় গেছে বলেন? মঙ্গলে। মার্স, মঙ্গলের আরেক নাম কি? এটা মঙ্গল হিসেবে না এসে অনেক সময় আসে মার্স, MARS। ফিটকিরিতে কত অণু পানি থাকে? কোত্থেকে জানবেন আপনারা বলেন তো? এটা একটা কঠিন প্রশ্ন হয়েছে না? ফিটকিরি কি 24 অণু পানি থাকে, এটাকে ক্যালাস পানি বলা হয়। 24 আছে এখানে? আছে, এই যে। ফিটকিরির রাসায়নিক নাম কি জানেন? অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট আর ফেরাস সালফেট ইনটু 24 মলিকুল ওয়াটার, এটাকে বলা হয় ফিটকিরি। ফটাশালামও বলা হয়, আরো এক নাম আছে ফটাশালাম। নেসেটি ইভিল বলা হয় কোনটাকে বলেন? নেসেটি ইভিল বুঝছেন নি? দরকার কিন্তু ক্ষতি, প্রসেদন। শরীর থেকে পানি চলে যায় কিন্তু না গেলে আবার বাঁচবে না উদ্ভিদ। আমাদের ঘাম শরীর থেকে যায় না, না গেলে কি হয়? বিভিন্ন প্রকার রোগ বলা তৈরি হবে না, এটাকে নেসেটি ইভিল বলা হয়। বিসিএস পরীক্ষা সম্পর্কিত আপনাদের আর কোনো কিছু যদি জানার থাকে অল্প সময়ের মধ্যে শেষ করতে চাই। বলেন, আপনাদের কোনো কিছু জানার আছে আজকের লেকচার থেকে, বা বিসিএস সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন আছে, কোয়ারি আছে, কিছু জানতে চান কিনা? ভাই শিমুল ভাই, তারপরে আছে আমি দেখতে পাচ্ছি জুনায়েদ ভাই, রেবেকা আপা। তাহলে ইনশাল্লাহ আগামী লেকচারে বিস্তারিত আমরা লেকচার ওয়াইজ আসবো, চ্যাপ্টার ওয়াইজ আসবো সিলেবাস অনুসারে। আজকে যদি আপনাদের আর কোনো বাড়তি রিকোয়ারমেন্ট থাকে আমাকে বলতে পারেন ফ্রিলি, যেই কোনো বিষয়ে, বিসিএস সম্পর্কিত, ফ্রিডি সম্পর্কিত, রিটেন সম্পর্কিত বা বিজ্ঞানের যে কোনো বিষয় সম্পর্কিত কোনো কিছু যদি জানার থাকে প্লিজ ক্যারি অন। রেবেকা আপা, আপনার কিছু জানার আছে? আপনার তো ভালো রেসপন্স করছেন আজকে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ এভাবে থাকবেন, কানেক্টেড থাকবেন। আমরা আগামী লেকচারগুলোতে চ্যাপ্টার ভিত্তিক, টপিক ভিত্তিক আপনাদেরকে তথ্যগুলো দেব, যেগুলো আমাদের ফ্রিলির জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।